হ্যালো এভরিওয়ান, ফার্স্ট সেমের সকল ভাই বোনদের আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল লিড কোয়েস্টে সবাইকে ওয়েলকাম। এটা আমাদের ডোপামিন সিরিজের ডে নাম্বার 3। ডে নাম্বার 3তে আজকে আমরা কনসোনেন্ট ফোনিম পড়বো। এর আগের দিন আমরা ফনেটিক্স পড়েছিলাম, ফনেটিক্সের ইন্ট্রোডাকশন পড়েছিলাম, ফনেটিক্সের ডেফিনেশন পড়েছিলাম, আমরা আর্টিকুলেটার্স জেনেছিলাম, অ্যাক্টিভ আর্টিকুলেটার্স কী, প্যাসিভ আর্টিকুলেটার্স কী, অ্যাক্টিভ আর প্যাসিভ আর্টিকুলেটার্সের মধ্যে ডিফারেন্স কী, কোন আর্টিকুলেটারটা অ্যাক্টিভ হবে, কোন আর্টিকুলেটারটা প্যাসিভ হবে, কী করে ট্রিক দিয়ে মনে রাখবো, কত রকম আমাদের স্পিচ অর্গান আছে, এগুলো সমস্তটা কিছু পড়েছিলাম। আজকে তার পরবর্তী পার্ট আমরা করব। যদি তুমি আগের ক্লাসটা না দেখে আসো তাহলে কিন্তু তুমি দেখে নাও, ঠিক আছে? আগের ক্লাসটা দেখে নিবে, তারপরে এই ক্লাসটা দেখবে, তাহলে তোমার মাথায় ভালোভাবে ফনেটিক্সটা আঁটবে। না হলে তোমরা কিন্তু ঠিকঠাক বুঝতে পারবে না। যারা যারা আগে ক্লাসটা দেখোনি, ডাইরেক্ট এই ক্লাসটাতে জয়েন করছো, তারা কাইন্ডলি প্রথমে ফার্স্ট ক্লাসটা দেখবে ফনেটিক্সের, মানে ডে নাম্বার 2 এর ভিডিওটা আগে দেখবে, দেন ডে নাম্বার 3তে দেখবে। ওকে, নিজের হাতে নিজে নোটস বানাবে, ঠিক আছে? নিজের হাতে নিজে নোটস বানাবে, ক্লাসটা দেখবে, তারপরে এই ক্লাসটাতে এসে জয়েন করবে। ওকে, আর যারা দেখে নিয়েছো, যারা নোটস রিভাইজ করছো, তাদের জন্য এই ক্লাসটা আছে। ওকে, আজকে আমরা বেসিক্যালি কনসোনেন্ট ফোনিম নিয়ে ডিসকাশন করব। আমরা জানি যে ফোনিম হচ্ছে কোনো একটা স্পিচ সাউন্ডের smallest unit. Phoneme is nothing but the smallest unit of any speech sound, and in phonetics speech sound is nothing but the flow of air of the lung. এগুলো আমরা এর আগের দিন পড়ে নিয়েছিলাম। যারা যারা বুঝতে পারছো না তারা কিন্তু দেখে নাও। তো সকলকে আবারও আমি ওয়েলকাম জানাচ্ছি। আমি প্রিন্স, তোমাদেরকে আবারও আমাদের ছোট্ট চ্যানেলে। চলো তাহলে এইবার আমরা আজকে আমাদের ক্লাসটা স্টার্ট করছি। ক্লাসটা স্টার্ট করবার পূর্বে আমি তোমাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট করছি। এইটা হচ্ছে তোমাদের একটা ছোট্ট চ্যানেল লিড কোয়েস্ট। এই চ্যানেলটাতে এখন 277টা সাবস্ক্রাইবার্স আছে। তো আমি চাইছি যে আজকের এই ক্লাসটা দেখবার পর এই সাবস্ক্রাইবার 500 পার করে যাক। তোমরা কিন্তু তোমাদের যারা ফ্রেন্ডসরা রয়েছে সবাইকে কিন্তু এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করিও। এই চ্যানেলে আমরা ইংলিশ মেজরের ক্লাস রেগুলার আপলোড করব, বাংলা মেজরের ক্লাস আপলোড করব, তার সাথে সাথে বিভিন্ন প্রকার মাইনরের ক্লাসগুলো আপলোড হবে, আর তার পাশাপাশি এমডিসির বিভিন্ন ক্লাসেস, নোটস, সাজেশন সমস্তটা কিছু চ্যানেলের ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে। কাজেই যারা অন্যান্য সাবজেক্টসেরও আছে তাদেরকে এই চ্যানেলের সাথে যুক্ত করিও। তোমাদের ছোট্ট ছোট্ট সাহায্য নিয়ে আমরা এই চ্যানেলটাকে গ্রো করবো, ঠিক আছে? এই চ্যানেলে ইতিমধ্যেই বাংলা মেজরের তোমরা দেখতেই পাচ্ছ ক্লাস আপলোড হয়ে গেছে, ফনেটিক্সের প্রিভিয়াস ক্লাস আপলোড হয়ে গেছে। যারা দেখোনি 43 মিনিটের ক্লাস আছে, তোমরা গিয়ে দেখে নাও, ফনেটিক্সের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। আর যারা সিলেবাস দেখতে চাইছো, এটা হচ্ছে সিলেবাস ডিসকাশনের ক্লাস। আর আরেকটা রিকোয়েস্ট, যে ক্লাসটা স্টার্ট করবার আগে তোমরা অনেকেই হয়তো ক্লাস দেখছো, নোটস বানাচ্ছ, বাট তোমরা হয়তো নিজের মতামতটা কমেন্টে জানাচ্ছ না। এটা কিন্তু ঠিক না। তোমরা ক্লাস করছো, নোটস বানাচ্ছ, সবই ঠিক আছে, তোমাদের ভালো মন্দ যেরকমই লাগুক, বা কোন জায়গাটা আরও ইমপ্রুভ করতে হবে, বা হয়তো আমার নোটসে কোথাও ভুল আছে, তো ওইটা আমাকে জানিয়ে দেবে। তাহলে আমরা ওইটা পরবর্তীকালে আরও ইমপ্রুভ করবো। তোমাদের মতামতের সাহায্যেই আমরা কিন্তু পরবর্তী ভিডিওগুলো বা ইমপ্রুভমেন্ট নিজেদের মধ্যে আনতে পারবো। তার পাশাপাশি এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। এই চ্যানেলটাতে কিন্তু সমস্ত পিডিএফ দেওয়া হবে, নোটসের পিডিএফ, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ। এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা টাইম টু টাইম এটা পাল্টে যাবে। যখন তোমরা সেকেন্ড সেমে উঠবে, এটা সেকেন্ড সেম হয়ে যাবে। যখন তোমরা থার্ড সেমে উঠবে, এটা থার্ড সেম হয়ে যাবে, ঠিক আছে? তো এই গ্রুপে সমস্ত কিছু নোটস দেওয়া হবে, ক্লাসেস বলা হবে, মানে অন্যান্য মেজর মাইনর সাবজেক্টসের নোটস দেওয়া হবে। আর এটা হচ্ছে ডেডিকেটেড তোমাদের ইংলিশ মেজরের গ্রুপ। এগুলোতে তোমরা সবাই যুক্ত হও, তোমাদের ফ্রেন্ডদেরও যুক্ত করো, ঠিক আছে? চলো, তো আর বেশি কথা না বেরিয়ে এবার কিন্তু আমরা ডাইরেক্টলি আমাদের ক্লাসের আলোচনায় ফিরে যাই। আজকে আমাদের ক্লাস করবার পূর্বে আগে আমরা যেগুলো পড়েছি একটুখানি করে আমরা রিভিশন করে নিই। রিভিশন করলে তাহলে কি হবে, একটা ফ্লো চলে আসবে, দেন আমাদের পড়তেও ভালো লাগবে। এর আগের দিন আমরা প্রথমেই যেটা বলেছিলাম ওটা হচ্ছে ফনেটিক্সের ডেফিনেশন বলেছিলাম, ঠিক আছে? ফনেটিক্স হচ্ছে আমাদের ভাষা বিজ্ঞান, মানে যে কোনো ভাষা উচ্চারণ করবার পেছনে যে বিজ্ঞানটা কাজ করে তাকে আমরা ফনেটিক্স বলি। মানে ফনেটিক্স ইজ নাথিং বাট দ্য সাইন্টিফিক স্টাডি বিহাইন্ড দ্য প্রোডাকশন অফ এনি স্পিচ সাউন্ড অর ফোনিম, ঠিক আছে? তাহলে আমি একটা নতুন টার্ম বললাম ফোনিম, আর একটা বললাম স্পিচ সাউন্ড। তো ফনেটিক্সে আমি কি করি, স্পিচ সাউন্ডের অধ্যয়ন করি। স্পিচ সাউন্ডটা কি, স্পিচ সাউন্ডটাকেই আমরা ফোনিম বলি, ঠিক আছে? ফনেটিক্সে যেটা স্পিচ সাউন্ড ওটাকে আমরা ফোনিম বলি। ওকে, স্পিচ সাউন্ড নাথিং বাট দ্য ফ্লো অফ ইয়ার অফ দ্য লাং। স্পিচ সাউন্ড ইজ নাথিং বাট ফ্লো অফ ইয়ার অফ লাং। ওকে, এগুলো আমরা এর আগের দিন জেনেছিলাম। কিরম, যে কোনো একটা শব্দ বলো, আমি বলেছি সাউন্ড বলি নাই, আমি কিন্তু স্পিচ সাউন্ড বলেছি। যেমনি ধরো তালি মারলে একটা আওয়াজ হয়, বা গিটার বাজালেও একটা আওয়াজ হয়, বাট ওটা সাউন্ডের অধ্যয়ন আমরা করি না, ওটা ফিজিক্সে আমরা শব্দ বিজ্ঞানে করি। বাট ফনেটিক্সে আমরা স্পিচ সাউন্ডের অধ্যয়ন করি, মানে যে সমস্ত সাউন্ড দিয়ে কোনো ভাষা বলতে পারি। যেমনি ধরো প দিয়ে আমরা একটা ভাষা বলতে পারি, তার জন্য ফনেটিক্সে এরকম সাউন্ডের স্টাডি করি যেগুলো দিয়ে কোনো না কোনো আমাদের ভাষা বলা যায়, ঠিক আছে? তো স্পিচ সাউন্ডকে আমরা ফোনিম বলি। ফোনিম ইজ নাথিং বাট ফ্লো অফ এয়ার অফ দ্য লাং। ওকে, আচ্ছা, তাহলে ফোনিমের নামই হচ্ছে আমাদের স্পিচ সাউন্ড। ওকে, আর ফোনিম হচ্ছে স্মলেস্ট ইউনিট অফ এনি স্পিচ সাউন্ড। ওকে, ফোনিমটা কি, স্মলেস্ট ইউনিট অফ এনি স্পিচ সাউন্ড। এগুলো আমরা এর আগের দিন বলেছিলাম। যারা এর আগের দিন ক্লাস করেছে তাদেরকে এগুলো খুব ভালো লাগতে হবে, তাদের রিভিশনও হয়ে গিয়ে হবে। ওকে, এরপরে আমরা যেগুলো বলেছিলাম যে ফনেটিক্সে কিন্তু লেটারের কোনো রোল নাই। লেটারের কোনো রোল নাই, কার রোল আছে? ফনেটিক্সে স্পিচ সাউন্ডের রোল আছে, বুঝলে?
কারণ আমরা দৈনন্দিন জীবনে যেগুলো কথাবার্তা বলি, ওই সমস্ত কথাবার্তা বলার সময় আমরা লেটারের উচ্চারণ করি না, আমরা কিসের উচ্চারণ করি? আমরা স্পিচ সাউন্ডের উচ্চারণ করি। উচ্চারণ কিন্তু আমাদের বলবার সময়, আমাদের কথা বলবার সময় কিন্তু আমরা যেটা উচ্চারণ করি ওটা হচ্ছে আমাদের স্পিচ সাউন্ডে, লেটারে উচ্চারণ করি না। যেমন একটা উদাহরণ আমি বলছি, CAN, ওকে, এটাকে আমরা কি বলি? ক এ যোগ ন, এটা ক্যান হলো, তাই না? বাট আমি যখন লেটার বলছি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে এন, তাহলে এটা হচ্ছে CAN। আমরা তো এরকম উচ্চারণ করি না, আমরা কি বলি? ক এ ন, মানে আমাদের বলবার সময় কিন্তু স্পিচ সাউন্ড উচ্চারণ করি, ঠিক আছে? কিন্তু আমরা বানান, যখন আমরা কোনো কিছু বানান উচ্চারণ করি, যখন আমরা কোনো কিছু বানান উচ্চারণ করি তখন কিন্তু আমরা ওই লেটারটার উচ্চারণ করি, ঠিক আছে? বানান করবার ক্ষেত্রে লেটারের ভূমিকা আছে, বাট কথা বলবার সময় বা কোনো কিছু প্রনাউন্স করবার সময়, কোনো কিছু প্রনাউন্স করবার সময় বা কোনো কিছু আটার করবার সময়, উচ্চারণ করবার সময় আমাদের কিন্তু লেটারে কিন্তু কোনো ভূমিকা নাই, আমাদের স্পিচ সাউন্ডের ভূমিকা আছে। লেটার আর স্পিচ সাউন্ড দুটো আলাদা। লেটার যেমনি আমাদের ইংলিশ অ্যালফাবেট সিরিজে 26টা আছে, বাট স্পিচ সাউন্ড আমাদের কিন্তু 44টা আছে, ওকে? যেমনি ভাবেল লেটার 5টা আছে, কিন্তু ভাবেল আবার স্পিচ সাউন্ড বা ভাবেল ফোনিম আমাদের কিন্তু 20টা আছে। কনসোনেন্ট লেটার্স আমাদের 21টা আছে, কনসোনেন্ট ফোনিমস আমাদের কিন্তু 24টা আছে। লেটারকে নর্মালি পি লেখা হয়, এটার উচ্চারণ হবে পি। আর যখন আমরা স্পিচ সাউন্ড বা ফোনিম লিখবো, পি এর দুপাশে দুটো স্ল্যাশ দিব বা বার দিব, তখন ওটা হয়ে যাবে স্পিচ সাউন্ড, এটাকে আমি বলবো প, ওকে? তাহলে লেটার আলাদা, স্পিচ সাউন্ড আলাদা, এগুলো আমরা এর আগের দিন বলেছিলাম। তাছাড়া বলেছিলাম যে কোনো আমরা যে কথা বলি বা যে কোনো স্পিচ সাউন্ড উচ্চারণ করি, তার পিছনে কিছু কিছু অর্গানস কাজ করে, তার পিছনে কিছু কিছু অর্গানস কাজ করে, সেই সমস্ত অর্গানসকে আর্টিকুলেটার্স বলে, আর্টিকুলেটর্স বলে, ওকে? আর্টিকুলেটার্স বলে। আর্টিকুলেটার্স মানে স্পিচ অর্গান, আর্টিকুলেটার্স মানে হচ্ছে স্পিচ অর্গান, এগুলো এর আগের দিন বলেছিলাম। স্পিচ অর্গানটা কি? যে সমস্ত অর্গান আমাদেরকে প্রাথমিকভাবে বা গৌণভাবে, প্রাইমারিলি আর সেকেন্ডারিলি হেল্প করে যে কোনো স্পিচ সাউন্ড উচ্চারণ করবার জন্য, সেই সমস্ত স্পিচ অর্গানকে আমাদের আর্টিকুলেটর বলে। এগুলো নর্মাল অর্গান না, এগুলো কেমন অর্গান? এগুলো হচ্ছে স্পিচ অর্গান। নর্মাল অর্গানের সাথে স্পিচ অর্গানের পার্থক্য আছে। নর্মাল অর্গান যেমনি হচ্ছে আমি কিডনি একটা আমার অর্গান, বাট ওটা স্পিচ অর্গান নয়, কারণ ওটা কিডনি দিয়ে আমরা কিন্তু কোনো ভাষার কোনো শব্দ উচ্চারণ করতে পারছি না। অন দ্য আদার হ্যান্ড আমাদের যেমন হচ্ছে আপার লিপ আর লোয়ার লিপ, আপার লিপ আর লোয়ার লিপ, এগুলো হচ্ছে আমাদের স্পিচ অর্গানস, কারণ এইটা দিয়ে আমরা যে কোনো ভাষার যে কোনো শব্দ, যেমন হচ্ছে আপার লিপ আর লোয়ার লিপ দিয়ে প আর ব কিন্তু উচ্চারণ করতে পারি। যদি লোয়ার লিপটাকে হাত দিয়ে টেনে নামিয়ে দাও তাহলে কিন্তু প আর ব বলতে পারবো না। তাহলে কেমনি বুঝবো যে এটা আর্টিকুলেটার না আর্টিকুলেটার না? এগুলো আমি বলে দিয়েছিলাম। এবার কিছু কিছু আর্টিকুলেটার তার মধ্যে অ্যাক্টিভ আর্টিকুলেটার হয়, কিছু কিছু আর্টিকুলেটার তার মধ্যে প্যাসিভ আর্টিকুলেটার হয়। আচ্ছা, আমাদের কয়টা আর্টিকুলেটার্স আছে আমরা একটু একবার আরো পড়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। আমরা বলেছিলাম যে আমাদের আর্টিকুলেটারটা কটা আছে আর কি কি আছে একটু আমরা দেখে নেবো, ঠিক আছে? আর্টিকুলেটার বলতে প্রথমেই আমাদের আছে আপার লিপ, তারপরে তার নিচে আছে লোয়ার লিপ, ওকে? UL মানে আপার লিপ, LL মানে লোয়ার লিপ। আপার লিপের উপরে কি আছে? আপার টিথ। কিন্তু আপার টিথের পিছনে যে শক্ত জায়গাটা আছে ওটাকে আমি বলি টিথ রিজ, যেটা কিন্তু আবার আর্টিকুলেটার, ওকে? টিথ রিজ মানে উপরের দাঁত যেখানে মাড়ির সাথে মিশে, ওটা হচ্ছে টিথ রিজ। তারপর টিথ রিজের পরে কি আছে? টিথ রিজের পরে ভেরি গুড হার্ড প্যালেট আছে, তোমরা এগুলো পারছো। হার্ড প্যালেটের পরে কি আছে? সফট প্যালেট আছে। সফট প্যালেটের পরে কি আছে? এন্ড অফ দ্য সফট প্যালেট, যেটাকে আমি বলি ইউভোল্লা, ওকে? আর সফট প্যালেটকেই আমরা বলি ভেলাম। সফট প্যালেটের অপর নাম হচ্ছে ভেলাম। আমি গ্রুপে একটা পোল দিয়েছিলাম, ওইখানে আমি জিজ্ঞেস করেছিলাম ভেলাম কার অপর নাম, সবাই কিন্তু ইউভোল্লা বলছিল, বাট অ্যান্সার ভুল। এন্ড অফ দ্য সফট প্যালেট ইজ নোন অ্যাজ ইউভোল্লা। অন দ্য আদার হ্যান্ড সফট প্যালেট ইজ নোন অ্যাজ ভেলাম। যেমনি টিথ রিজের আরেকটা নাম আছে, ওটা হচ্ছে অ্যালভিওলার রিজ, ওকে? এগুলো আমি বলেছিলাম অ্যালভিওলার রিজ কোনটা, টিথ রিজ কোনটা। দেন লোয়ার লিপের পরে আমাদের কিন্তু টাঙের 3টা পার্ট আছে। লোয়ার লিপের পরে আমাদের কিন্তু টাঙের 3টা পার্ট আছে। এটা যদি টাং হয়, টাঙের অগ্রভাগকে বলে টিপ বা ব্লেড অফ দ্য টাং, ওকে? তারপরে আছে ফ্রন্ট অফ দ্য টাং, তারপরে আছে ব্যাক অফ দ্য টাং, ওকে? এগুলো টাঙের কিন্তু 3টা পার্ট আছে। আর টাঙের 3টা পার্ট আর লোয়ার লিপ এই কটাই হচ্ছে আমাদের অ্যাক্টিভ আর্টিকুলেটরের উদাহরণ, কারণ এগুলো মুভমেন্ট বেশি, এগুলো নিজের জায়গায় ফিক্স নয়, এরা নিজের জায়গা ছেড়ে উপরে নিচে করতে পারে। এগুলো এর আগের দিন বলেছি, যারা যারা ডিটেলে আরো বুঝতে চায় তারা কিন্তু অবশ্যই প্রথম ক্লাসটা করবে, ওকে? আর যারা যারা বুঝে গেছে তাদের জন্য তো ক্লাসটা দারুণ লাগতে হবে, আমি আশা করি, ওকে? এইগুলো আমরা বলেছিলাম অ্যাক্টিভ আর্টিকুলেটর, প্যাসিভ আর্টিকুলেটর, এগুলো সমস্তটা কিছু বলে দিয়েছিলাম, ঠিক আছে? এইবার আজকে যেটা আমরা আলোচনা করছি ওইটা হচ্ছে আমরা ফোনিম থেকেই আবার ডিসকাশনটা স্টার্ট করছি, কারণ ফনেটিক্সে আমরা কিসের অধ্যয়ন করি? ফনেটিক্সে আমরা বারবার করে কিন্তু ফোনিমেরই আলোচনা করে থাকি, ঠিক আছে? আগে আমি নিজের মতো করে বুঝিয়ে দিচ্ছি, তারপর তোমাদের জন্য যে স্লাইডটা আমি রেখেছি ওইটা আমি তোমাদেরকে দেখাবো, তার সাথে সাথে কিছু আমি তোমাদেরকে ভিডিও দেখাবো। আচ্ছা, এরপরেও আমি আরো দুটো কথা বলেছিলাম, বলতেই ভুলে গেলাম। আচ্ছা, ফোনিমের আলোচনায় ওটা চলে আসবে, যাকে আমি ওটা আলোচনা করছি, তোমরা ওটা দিন লিখে নেবে। এই হ্যান্ড আউটটা আছে, এটা তোমরা নিজে বানাবে, এটা আমি নোটস দেবো না, কারণ হ্যান্ড আউট নিজের হাতে নিজে না বানালে কিন্তু এগুলো তোমরা ভুলে যাবে, তাই না? তো নিজের হাতে নিজের বানানো নোটসটাই হচ্ছে বেস্ট নোটস। আর আমি জানি যে আবার কালকের মতো তোমরা সবাই নোটস বানিয়ে আমাকে পাঠাবে, যার নোটসটা ভালো হবে আমি আবারও কিন্তু পাঠাবো, ঠিক আছে? কাইন্ডলি একটু সবাই নোটস বানিয়ে নিজে হাতে আর আমাকে একটু দেখিও, তাহলে আমিও বুঝতে পারবো যে না আমি ঠিক পড়াচ্ছি বা তোমরা আমাদের কথা বা আমার কথা শুনছো, ওকে? এরপর আমি ফোনিম থেকে স্টার্ট করছি আর আজকের আলোচনা শেষ করবো, ঠিক আছে? না, এবার চলো আমি বলছি যে ফোনিমটা কি অ্যাকচুয়ালি। ফোনিমকে আমরা বলি ফোনিমকে আমরা কি বলি? স্মলেস্ট ইউনিট অফ এনি
অফ এনি স্পিচ সাউন্ড। এই স্পিচ সাউন্ডটা নাথিং বাট ফ্লো অফ এয়ার অফ দ্য লাং। ঠিক আছে, এইবার ফোনিংয়ের মধ্যে কোনোটা হবে আমাদের ওরাল ফোনিম আর কোনোটা হবে ন্যাজাল ফোনিম। আচ্ছা, আর আমাদের বডির মধ্যে ক্যাভিটি কটা আছে? ক্যাভিটি মানে গর্ত। আমাদের বডির মধ্যে ক্যাভিটি আছে দুটো, একটা হচ্ছে আমাদের ওরাল ক্যাভিটি আর একটা হচ্ছে ন্যাজাল ক্যাভিটি, তাই না? তো যখন লাং এয়ারটা ওরাল ক্যাভিটির মধ্যে দিয়ে বেরিয়ে আসবে তখন আমাদের ওরাল ফোনিম প্রডিউস হবে। ওকে, আর লাং এয়ারটা যখন ন্যাজাল ক্যাভিটির মধ্যে দিয়ে বেরিয়ে আসবে তখন ন্যাজাল ফোনিম হবে। কোন ফোনিম ওরাল হবে, কোন ফোনিম ন্যাজাল হবে, এটা আমরা কি করে বুঝবো? এটা বুঝবার সবচেয়ে ভালো উপায় হলো ইউভোল্লার উপর ডিপেন্ড করে যে কোন ফোনিমটা ওরাল হবে, কোন ফোনিমটা ন্যাজাল হবে। যখন ইউভোল্লা ন্যাজাল ক্যাভিটিকে ব্লক করবে, যখন ন্যাজাল ক্যাভিটিকে ব্লক করবে তখন লাং এয়ারটা নিশ্চয়ই ওরাল ক্যাভিটি দিয়ে বেরিয়ে আসবে, তখন ওরাল ফোনিম প্রডিউস হবে। আর ইউভোল্লা যদি আমাদের ওরাল ক্যাভিটিকে ব্লক করে তখন লাং এয়ার আমাদের ন্যাজাল ক্যাভিটি দিয়ে বেরিয়ে আসবে, তাই না? তো তখন ন্যাজাল ফোনিম প্রডিউস হবে। তাহলে ডিপেন্ডস অন ইউভোল্লা, ওরাল ফোনিম অ্যান্ড ন্যাজাল ফোনিমস গেট প্রডিউস। ওকে, আমরা এগুলো পড়ে নিয়েছিলাম। এইবার ফোনিমকে কিন্তু আমরা অনেকভাবে ক্লাসিফাই করতে পারি, কারণ ফনেটিক্সে আমরা ফোনিম নিয়ে আলোচনা করবো, তাই না? তো ফোনিমকে আমরা অনেকভাবে ক্লাসিফাই করি। তার মধ্যে একটা যেমনি আমরা ওরাল ফোনিম, ন্যাজাল ফোনিম বলতে পারি, অমনি আবার কিছু ফোনিম হয় ভয়েসড, কিছু ফোনিম হয় ভয়েসলেস। আজকের ক্লাসের মেইন টপিকই হচ্ছে ভয়েস আর ভয়েসলেস, আর হচ্ছে কনসোনেন্ট ফোনিম কাকে বলে, কনসোনেন্ট ফোনিমের বৈশিষ্ট্যগুলো কী কী। ঠিক আছে, আবার ফোনিম নিয়ে বলি, কারণ ফোনিম নিয়ে আলোচনা তো, এগুলো তোমরা হ্যান্ড আউট সাথে সাথে বানাবে। ঠিক আছে, এটা হ্যান্ড আউট বানাবে, তাহলে তোমাকে আর অত পিডিএফ পড়তে হবে না, এখান থেকেই হয়ে যাবে। দেখো, ফোনিম আমাদের দুই প্রকার আছে, একটা হচ্ছে ভাওয়েল ফোনিম আর একটা হচ্ছে আমাদের কনসোনেন্ট ফোনিম। কনসোনেন্ট NANT হয়, হ্যাঁ, কনসোনেন্টে NENT হয় না, কনসোনেন্টে NANT হয়। ওকে, এটা একটা বেসিক ভুল। ভাবেল লেটার যদি কথা বলি, ভাবেল লেটার আছে কিন্তু 5টা, কিন্তু ভাবেল ফোনিম হচ্ছে আমাদের 20টা। ওকে, সিমিলারলি আমাদের কনসোনেন্ট লেটার কিন্তু 21টা, বাট কনসোনেন্ট ফোনিমস কিন্তু 24টা, মানে 3টা এক্সট্রা আছে। ওকে, কনসোনেন্টের বেলায়। ওকে, বোঝা গেল? তাহলে আমরা কনসোনেন্ট ফোনিমটা পড়বো আমাদের এক্সামের জন্য, আমরা কিন্তু কনসোনেন্ট ফোনিমটাই প্রিপেয়ার করবো, ভাওয়েল ফোনিম কিন্তু আমরা বাদ রাখবো, কারণ টাইম খুব বেশি নেই, আমাদেরকে কম টাইমের মধ্যে পুরো সিলেবাসটা পুরো 50 মার্কস কভার করতে হবে। তার জন্য আমরা কনসোনেন্ট ফোনিমের উপর ফোকাস করবো। এখান থেকে এক্সামে যেটা কোশ্চেন আসবে আমরা 100% পারবো। এটা পারার জন্য যে সমস্ত ট্রিক্স লাগবে ওইটা কিন্তু কালকে কিন্তু এক্সপোজ করা হবে, মানে এর পরের ক্লাসে। ওকে, তো আবার তুমি এটা ক্লাস না দেখলে ওই ট্রিকটা বুঝতে পারবে না, কারণ এটার সাথে ওটা লিঙ্ক আছে। ওকে, চলো এইবার আমি বলছি কনসোনেন্ট ফোনিমের ডেফিনেশন কি। একটা যে কোনো কনসোনেন্ট ফোনিম হয় ভয়েস হবে, হয় ভয়েসড হবে, অথবা ভয়েসলেস হবে। ওকে, না হয় ওরাল ফোনিম হবে, না হলে ন্যাজাল ফোনিম হবে। ওকে, আর একটা পার্টিকুলার স্ট্রাকচার ফলো করবে, স্ট্রাকচার না, একটা পার্টিকুলার স্ট্রাকচার ফলো করবে। তাহলে কনসোনেন্ট ফোনিম হবার 3টা ডেফিনেশন আছে, আর এই 3টা ক্যারেক্টারিস্টিক্সের উপর বেসিস করে তোমাদের 3 টার্ম যেটা ডেসক্রিপশন এক্সামে লিখতে হবে এখানকার উপরেই বেসিস করে হবে। ঠিক আছে, তোমাকে ধরো কোনো একটা ফোনিম বললো, এক্সামের কোশ্চেন আমি আগে বলে দিই, ধরো বললো প এর 3 টার্ম ডেসক্রিপশন লিখো, তাহলে প্রথমে লিখতে হবে প ভয়েসড কনসোনেন্ট ফোনিম, না প হচ্ছে ভয়েসলেস কনসোনেন্ট ফোনিম। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম টার্ম। দ্বিতীয় টার্মটা কি? প আমাদের তারপরে হচ্ছে যে কোন দুটো আর্টিকুলেটারের সাহায্যে উচ্চারিত হয়, কোন দুটো আর্টিকুলেটরসের সাহায্যে কিন্তু প উচ্চারিত হয়। যেমন আমরা জানি প হয় আপার লিপ আর প হয় লোয়ার লিপের সাহায্যে। আর এখানে বলে দিতে হবে কোনটা অ্যাক্টিভ আর্টিকুলেটর, যেমনি লোয়ার লিপ সবসময় অ্যাক্টিভ হয় আর আপার লিপ সবসময় প্যাসিভ হয়। তাহলে কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ এটা কিন্তু তোমরা বলতে পারবে। আর একটা যেটা হয় যে প উচ্চারণ হয় একটা স্পেশাল টেকনিক ফলো করার মাধ্যমে। যেমনি আমি কি বলেছিলাম যে প যখন বলি তখন লোয়ার লিপটা সবাই একটা কাজ করো, প বলবে না, প বলার মতো অ্যাক্টিং করো। চলো প বলো দেখো একবার, দেখো প বলবে না, বাট প বলার মতো অ্যাক্টিং করো, ভালো করে ফিল করো। দেখো লোয়ার লিপটা নিচ থেকে উপরে উঠে গিয়ে আপার লিপের কাছে যাচ্ছে। আপার লিপ নিজের জায়গায় ফিক্স আছে, আপার লিপ নিজের জায়গায় রাজাবাবুর মতো ফিক্স আছে, বাট লোয়ার লিপ যেটা আছে ওটা দেখো তোমার নিজের ইচ্ছা অনুযায়ী নিচ থেকে আপার লিপের কাছে যাচ্ছে। লোয়ার লিপটাকে টেনে রাখো আর প বলো, দেখো বলতেই পারবে না, হাতটা মনে হচ্ছে ছাড়তে ইচ্ছা করবে, নাহলে প বলতেই পারবো না, নাহলে দম বন্ধ হয়ে যাবে, এমনি একটা সিচুয়েশন। তাহলে প বলার সময় কি হচ্ছে, লোয়ার লিপটা নিচ থেকে গিয়ে আপার লিপে গিয়ে টাচ করছে, তারপরে মুখটা কমপ্লিটলি বন্ধ হচ্ছে, মুখের ভিতরে একটা ইয়ার আছে যেটা লাং ইয়ার, এই ইয়ারটা বাইরে বেরোতে চাইছে, বাট যেহেতু লোয়ার লিপ আপার লিপকে ব্লক করে রেখেছে বা কমপ্লিটলি ক্লোজ করে রেখেছে, লোয়ার লিপ কি করেছে, আপার লিপকে কমপ্লিটলি ক্লোজ করে রেখেছে। এবার ক্লোজ করে রেখেছে, তারপরে কি হবে, যেটা এয়ারটা আছে তখন বেরোতে চাইছে, ধাক্কা মারছে ঠোঁট দুটোর মাঝে। এবার কি করছে, লোয়ার লিপ হুট করে সাডেনলি কিন্তু লোয়ার লিপ নিজের জায়গায় নেমে আসছে,
তখনই ওই যে নেমে যখন আসলো লোয়ার লিপ হঠাৎ করে, তখনই লাংয়ারটা মুখের ভিতর থেকে বাইরে কিন্তু রাশ আউট হয়ে আসে, আর ঠোঁট দুটোর মাঝে একটা ফিকশন হয়, মাইল্ড ফিকশন। এই ফিকশনের মাধ্যমে আমরা কিন্তু প বলি। তাহলে প্রথমে দেখছি লোয়ার লিপ আপার লিপকে কমপ্লিটলি বন্ধ করছে, তাহলে এই টেকনিকটাকে বলে কমপ্লিট ওরাল ক্লোজার। কমপ্লিট ওরাল ক্লোজার কেন? কমপ্লিট ওরালটাকে ক্লোজ কে করছে? কমপ্লিট ওরালটাকে ক্লোজ করছে লোয়ার লিপ আর আপার লিপ মিলে। আপার লিপ নিজের জায়গায় ফিক্স আছে, বাট লোয়ার লিপ আপার লিপকে বন্ধ করছে, তার মানে এটা হয়ে গেল কমপ্লিট ওরাল ক্লোজার। এবার আপার লিপকে তো সবসময় বন্ধ করবে না লোয়ার লিপ, এবার লোয়ার লিপ কি করবে? আপার লিপ থেকে নিচে নেমে আসবে সাডেনলি। যখনই সাডেনলি নেমে আসবে তখন কিন্তু লাংয়াটা রাশ আউট হয়ে আসবে। রাশ আউট মানে সাডেন বেরিয়ে আসবে। রাশ আউট হওয়ার মাধ্যমে কিন্তু একটা মাইল্ড ফিকশন হবে, তখনই কিন্তু সাডেনলি এটা লাংয়াটা রিলিজ হয়ে যাবে, বুঝলে? তো এটা টেকনিকের নাম হচ্ছে কমপ্লিট ওরাল ক্লোজার, কারণ লোয়ার লিপ আপার লিপকে ব্লক করছে, অ্যান্ড সাডেন রিলিজ, কারণ সাডেনলি লোয়ার লিপটা নিজের জায়গায় নেমে আসছে আর তখনই লাংয়াটা বেরিয়ে আসে। তাই জন্য এটা প বলার একটা টেকনিক আছে, যেটার নাম হচ্ছে কমপ্লিট ওরাল ক্লোজার অ্যান্ড সাডেন রিলিজ। তো যে কোনো কনসোনেন্ট ফোনিম এমনি একটা স্ট্রিকচারের মাধ্যমে আমাদের উচ্চারণ করা হচ্ছে। কিন্তু আমরা তো এটা প শুরু থেকে বলে আসি বলে এটা শুনতে আমাকে বেশ ভালো লাগছে, কিন্তু পরীক্ষায় ভাবো তোমাকে একটা ফোনিম দিয়ে দিল ট, তখন তুমি কি করবে? তোমাকে বলে দিল এই যে ট, এই 3 টার্ম ট্রান্সক্রিপশন লেখো। এবার তুমি কি পরীক্ষায় কল্পনা করতে লাগবে যে ট দেখি কেমন করে হচ্ছে, বা এত কিছু কি ভাববার তোমার কাছে টাইম আছে? একদম না। তাহলে এগুলোর জন্য আমাদের কাছে কিছু স্পেশাল ট্রিক্স আছে। এই ট্রিক্সগুলো জানতে হলে তোমাকে কালকের ভিডিওতে আসতে হবে। আজকে আমি তোমার বেসটা বানিয়ে দেবো। আবার আজকে যদি ভিডিও তুমি এখানে পজ করে তুমি বেরিয়ে যাও, তাহলে কিন্তু কালকে তুমি কিছু বুঝতে পারবে না। তাহলে কিন্তু আমাদেরকে কিছু বলো না। যারা আজকের ভিডিওতে প্রপার নোটস বানাচ্ছে, সাথে সবকিছু শুনছে, তারা কিন্তু কালকের ভিডিও কাল থেকে ভালো ক্লাস তোমাদের ফনেটিক্সে হবে না, কারণ কালকে সমস্ত রকম টিপস আর ট্রিক্স সলভ হবে। তোমরা যে বলছিলে যে এটা মনে থাকছে না, এটা বাইলেবিয়াল, এটা ফিলার, কখন ভয়েস কখন ভয়েসলেস, এগুলো যা কিছু মনে থাকছে না দাদা, তো কালকেই কিন্তু তোমাদের সমস্ত কিছু ট্রিকটা এক্সপোজ হবে, মানে নেক্সট ক্লাসে। ওকে, তাহলে আমি আবার আলোচনায় ফিরে আসি। আমরা পড়ছিলাম কনসোনেন্ট ফোনিম। তাহলে কনসোনেন্ট ফোনিমের ডেফিনেশন বলতে গিয়ে আমি কি বললাম? 3টা জিনিস বললাম। কনসোনেন্ট ফোনিম হয় ভয়েস হবে, মানে ভয়েসড হবে, অথবা ভয়েসলেস হবে। ওকে, কনসোনেন্ট ফোনিম হয় ভয়েস হবে, না হলে ভয়েসলেস হবে, অথবা হয় ওরাল কনসোনেন্ট ফোনিম হবে, অথবা ন্যাজাল কনসোনেন্ট ফোনিম হবে। এটা ওরাল আর ন্যাজালের ঝামেলাটা কি? আমি বলেছিলাম যে লাং এয়ার ইউভোল্লার উপর ডিপেন্ড করে। যখন ইউভোল্লা আমাদের ওরাল ক্যাভিটিকে ব্লক করে দেয়, তখন লাং এয়ার নেজাল ক্যাভিটি দিয়ে বেরিয়ে আসে, তো তখন কিছু কনসোনেন্ট ফোনিম উৎপন্ন হয়। এই 3টা ন্যাজাল কনসোনেন্ট ফোনিম হচ্ছে ম, হচ্ছে ন, আরেকটা হচ্ছে আইএনজির যেটা নটা, ওটাকে আমরা একটু এমনি স্টাইল করে দিই। ওকে, এটা এন থেকে একটু স্টাইলিশ এন, এটা ইটার মতো অনেকটা, ঠিক আছে? এটা সায়েন্স যারা পড়েছি এটা অনেকটা ইটার মতো। আচ্ছা, এটাকে ম বলে, এটাকে ন বলে, আর এটা হচ্ছে আমাদের আইএনজির, যেমনি গোয়িং লিখি কিনা, ওই গোয়িং নিয়ে আইএনজি এটা হচ্ছে, ঠিক আছে? এবার তাহলে আমরা বুঝলাম কনসোনেন্ট ফোনিমের ডেফিনেশন। কনসোনেন্ট ফোনিম হয় ভয়েস হবে, না হলে ভয়েসলেস হবে, ওরাল হবে, না হলে ন্যাজাল হবে, ঠিক আছে? কোন কনসোনেন্ট ফোনিম যেমনি প বলার সময় লাংয়াটা কোথা থেকে বেরিয়ে আসে? লাংয়াটা ওরাল ক্যাভিটি থেকে বেরিয়ে আসবে, মানে প হচ্ছে একটা ওরাল কনসোনেন্ট ফোনিম। আবার ম বলার সময় লাংয়াটা নাক দিয়ে বেরিয়ে আসবে। এবার তুই নাকের কাছে হাত রাখলে কিন্তু বোঝা যাবে না। এবার তুই ম বললে দেখ, তো নাকের কাছে হাত রাখবি, নাকের ওই ছিদ্রর কাছে, তখন কিন্তু হয়তো অত হাওয়াটা ফিল হবে না, ঠিক আছে? বাট তোকে ট্রাস্ট করতে হবে, কারণ এটা বইয়ে লেখা আছে। এবার সব কিছু ফিল করবি তবেই মানবি, এমনি তো হবে না, কিছু কিছু এমনি মেনে নিতে হবে। ন্যাজাল ফোনিম 3টাই আছে, ম, দন্ত ন আর আইএনজি, ঠিক আছে? এই 3টাই ন্যাজাল ফোনিম আছে আমাদের কাছে। ওকে, আর তারপরে আমাদের কাছে যে কোনো একটা পার্টিকুলার স্ট্রিকচার ফলো হবে। যেমনি ধর স্ট্রিকচার আমাদের কাছে 4 প্রকারের আছে। প্রথম যেটা প বলার সময় যেটা স্ট্রিকচার ফলো করেছিলাম, ওটা কি? প্রথমে ঠোঁট দুটো কমপ্লিটলি কি করছে? ওরাল ক্যাভিটিকে ক্লোজ করছে, তাহলে এটা হচ্ছে কমপ্লিট ওরাল ক্লোজার। কেন কমপ্লিট ওরাল ক্লোজার? কারণ আপার লিপ আর লোয়ার লিপ মিলে আমাদের ওরাল ক্যাভিটিকে কমপ্লিটলি ক্লোজ করে দিচ্ছে, ফলে ওরাল ক্যাভিটিতে সঞ্চিত হাওয়াটা বেরোতে পারছে না। অ্যান্ড আবার লোয়ার লিপ যখন নিজের জায়গা ছেড়ে গিয়ে আপার লিপের কাছে যাচ্ছে, তখন তো সারা জীবন থেকে যাবে না, তারপর আবার নিজের জায়গায় ফিরেও তো আসবে। অ্যান্ড সাডেন রিলিজ, সাডেনলি কিন্তু লোয়ার লিপটা নিজের জায়গায় নেমে আসছে, ফলে মুখের ভিতরে বা ওরাল ক্যাভিটিতে যে হাওয়াটা সঞ্চিত আছে, যেটা কমপ্লিটলি ওরালটা ক্লোজড হওয়ার সময় যেটা মুখ দিয়ে বেরোতে চাইছে কিন্তু পারছে না, কারণ কি লাংয়ার বলছি, আমাদের লোয়ার লিপ তো আপার লিপকে ক্লোজ করে রেখেছে, বাট লোয়ার লিপটা যখন নিজের জায়গায় নেমে গেল, তখনই সাডেনলি কিন্তু আমাদের লাংয়ারটা যেটা বেরোতে চাইছিল ওটা বেরিয়ে গেল, আর তখনই একটা ঠোঁট দুটোর মাঝে মাইল্ড ফ্রিকশন শোনা গেল। এই মাইল্ড ফ্রিকশনের জন্যই কিন্তু আমরা প বলতে পারি, ঠিক আছে? তাহলে এটার নাম হচ্ছে স্ট্রিকচার। 4 প্রকার আছে কনসোনেন্ট ফোনিমে। এটা যেটা বললাম কমপ্লিট ওরাল ক্লোজার অ্যান্ড সাডেন রিলিজ, এই স্ট্রিকচারটাকে আমরা প্লসিভ বলি, ঠিক আছে? প্লসিভ বলি, এই স্ট্রিকচারটাকে আমরা কি বলি? প্লসিভ বলি, ঠিক আছে? তো 4 প্রকার স্ট্রিকচারও আজকে আমরা পড়বো। তাহলে আমি আশা করি যে কনসোনেন্ট ফোনিমটা বুঝাতে পেরে যাবো, যে কনসোনেন্ট ফোনিম হয় ভয়েসড হবে, না হলে ভয়েসলেস হবে, ওরাল হবে, না হলে ন্যাজাল হবে, বা যে কোনো একটা স্ট্রিকচারের মধ্যে দিয়ে আমরা বলতে পারবো, ঠিক আছে? তো এটা হচ্ছে কনসোনেন্ট ফোনিমের ডেফিনেশন। এই কনসোনেন্ট ফোনিম ইজ ইদার ভয়েসড অর ভয়েসলেস, ইদার ওরাল অর ন্যাজাল, and it is articulated by following a particular structure. Okay, लिखने डेफिनेशनটা आराम से, a consonant phoneme is either voiced or voiceless, either oral or nasal,
অ্যান্ড ইট ইজ আর্টিকুলেটেড বাই ফলোইং এ পার্টিকুলার স্ট্রাকচার। তাহলে বুঝলাম। আচ্ছা, কিন্তু একটা জিনিস দেখবি, আমি বলিনি এই যে ভয়েস আর ভয়েসলেস এই ঝামেলাটা কি আছে, এটা কিন্তু আমি বলিনি। এইবার আমরা ভয়েস আর ভয়েসলেসের দিকে এগোচ্ছি, যে ভয়েস কোনটা কনসোনেন্ট ফোনিম হয় আর ভয়েসলেস কোনটা কনসোনেন্ট ফোনিম হয়। ঠিক আছে, ভয়েস আর ভয়েসলেস কনসোনেন্ট ফোনিম বুঝবার জন্য আমি তোদেরকে এক দুইটা বলছি, আমি তোদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, ওই ভিডিওটা দেখেই তুই বুঝতে পারবি কোনটা ভয়েস কোনটা ভয়েসলেস। ঠিক আছে, তোরা ভিডিওটা ভালো করে দেখ, আর তোরা ভিডিওটা দেখে বুঝবার চেষ্টা কর, তারপরে আমি আবারও তোদেরকে নানা রকম ডায়াগ্রাম দেখিয়ে বুঝাবো। একদম পাতি ব্যাপার, সবচেয়ে সোজা টপিক, তোরা একটু দেখে নে ভিডিওটা। ঠিক, ওটা দেখ যে ভিডিওটাতে কি হচ্ছে, ভালো করে বুঝবি। এই যে ভালো করে লাং থেকে লাং ইয়ারটা বেরোচ্ছে, এই যে উইন পাইপের মাথার উপরে দুটো ভোকাল কর্ড আছে, এই যে ভোকাল কর্ড দেখতে পাচ্ছিস। এবার ভোকাল কর্ড যখন কাছে আছে তখন ভাইব্রেট করছে, আর ভোকাল কর্ড যখন দুটো দূরে দূরে আছে, ভোকাল কর্ড দূরে দূরে আছে তখন বাতাস বেরোবার সময় ভাইব্রেশন হচ্ছে, আবার যখন কাছে আছে তখন ভোকাল কর্ডটা ভাইব্রেট হচ্ছে। বুঝতে পারছিস? আরেকবার বলছি, ভালো করে দেখবি। লাং থেকে লাং ইয়ার বেরোচ্ছে, এই যে উইন পাইপের পথ দিয়ে বেরোচ্ছে, উইন পাইপের মাথার উপরে দুটো ভোকাল কর্ড আছে, এই যে দুটো ভোকাল কর্ড। এই ভোকাল কর্ড কাছাকাছি থাকলে লাং ইয়ার ভোকাল কর্ডকে ভাইব্রেট করে, তখন ভয়েস ফোনিম উৎপন্ন হয়। আর ভোকাল কর্ড যদি পরবর্তীকালে দূরে দূরে থাকে, যে দূরে দূরে আছে, তো লাং ইয়ার বেরোবার সময় কোনো ভাইব্রেশন হচ্ছে না। দেখ, এইটা যেটা ছবিটা দেখছিস, এই ছবিটা অ্যাকচুয়ালি আমাদের মুখের ভিতরে আছে। কোথায় আছে জানিস? ইউবোল্লা থেকে আরো নিচে, ইউবোল্লা যে ওই ঘন্টাটা আছে ওর থেকে আরো নিচে যদি জুম করি আমরা, তখন আমরা এই ছবিটা দেখতে পাবো। আমাদের কি আছে, যে উইন্ড পাইপের মাথার উপরে মুকুটের মতো বসে আছে দুটো ভোকাল কর্ডস, একটা ভোকাল কর্ডস আর দুইটা ভোকাল কর্ডস। এই দুটো ভোকাল কর্ডস হচ্ছে মাস্কুলার ব্যান্ডস অফ টিস্যুস। ওকে, ব্যান্ডস অফ মাস্কুলার টিস্যু, এই দুটো ভোকাল কর্ড হচ্ছে ব্যান্ড অফ দুটো মাস্কুলার টিস্যু। ঠিক আছে, এবার ভোকাল কর্ড দুটোর মাঝে যদি গ্যাপটা খুবই কম হয়, তখন লাং ইয়ারটা ভোকাল কর্ডের মাঝে দিয়ে বেরোবার সময় ভোকাল কর্ডকে ভাইব্রেট করিয়ে দেবে। কারণ ভোকাল কর্ডের মাঝে দিয়ে বেরোবার সময় ভোকাল কর্ডের যদি দূরত্ব কম হয়, দুটো ভোকাল কর্ড আছে আমাদের, কি আছে, উইন্ড পাইপ এমনি ধর আছে, উইন্ড পাইপের এখানে মাথার উপরে দুটো ভোকাল কর্ড আছে, এই দুটো ভোকাল কর্ডের ঝাঁটার কাঠির মতো একদম পাতলা পাতলা আছে, এই যে দেখ। আর এদের মাঝে যদি দূরত্ব খুবই কম হয়, তখন লাং ইয়ারটা যাবে ভোকাল কর্ডের মাঝে দিয়ে, তখন কি হবে, ভোকাল কর্ডটা এমনি এমনি কম্পন করবে, আর ভোকাল কর্ড যখন কম্পন করবে তখন যে সাউন্ড উৎপন্ন হবে তখন ওটাকে ভয়েসড ফোনিম বলে। বোঝা গেল? লাং ইয়ার উইন্ড পাইপের মধ্যে দিয়ে যাচ্ছে, উইন্ড পাইপের মাথার উপরে বসে আছে দুটো ঝাঁটার কাঠির মতো পাতলা পাতলা ভোকাল কর্ডস। এবার দুটো ভোকাল কর্ডসের মাঝে যদি দূরত্ব খুবই কম হয়, তাহলে লাং ইয়ার ভোকাল কর্ডের মধ্যে দিয়ে যখন পাস হবে তখন ভোকাল কর্ডকে ভাইব্রেট করাবে, তখন যে ফোনিমটা উৎপন্ন হবে ওটা হবে ভয়েস ফোনিম বা ভাইব্রেটেড ফোনিম। আর যদি লাং ইয়ার উইন্ড পাইপের মধ্যে দিয়ে যাচ্ছে, মাথার উপরে দুটো ভোকাল কর্ড আছে, আর ভোকাল কর্ডসগুলোর মধ্যে যদি ডিস্টেন্স অনেক বেশি থাকে, তাহলে লাং ইয়ার ওই ভোকাল কর্ডস দুটোকে ভাইব্রেট করাতে পারে না, তখন যে ফোনিমটা উৎপন্ন হয় ওটা হচ্ছে আমাদের ভয়েসলেস ফোনিম। ওকে, বোঝা গেল? এই যে দেখ, ট্রাকিয়াকেই আমরা বলছি উইন্ড পাইপ, ট্রাকিয়াকেই আমরা কি বলি, উইন্ড পাইপ। ওকে, এই ট্রাকিয়ার মাথার উপরে, ট্রাকিয়া বা উইন্ড পাইপের মাথার উপরে এখানে আছে ভোকাল কর্ডস। এবার এই দুটো ভোকাল কর্ডস আছে কটা, দুটা, ওয়ান পেয়ার ভোকাল কর্ডস আমাদের কোথায় আছে, ট্রাকিয়াতে বা উইন্ড পাইপে। ঠিক আছে, এই ট্রাকিয়া বা উইন্ড পাইপের মাথার উপরে কটা ভোকাল কর্ডস আছে, দুইটা ভোকাল কর্ডস আছে। ঠিক আছে, এখন এই লাং ইয়ারটা যখন ভোকাল কর্ডসের মধ্যে দিয়ে পাস হচ্ছে, লাং ইয়ারটা কি হচ্ছে, ট্রাকিয়া মানে কি বললাম, উইন্ড পাইপ। এবার লাং ইয়ারটা উইন্ড পাইপের পথ দিয়ে যায়, আমরা সবাই জানি। এবার উইন্ড পাইপের পথ ধরে যাচ্ছে, এবার উইন্ড পাইপের মাথার উপরে এক জোড়া ভোকাল কর্ড আছে, মানে দুটো ভোকাল কর্ড আছে। এবার এই দুটো ভোকাল কর্ডের মাঝে দূরত্ব যদি খুবই কম হয়, তাহলে ভাব যে লাং ইয়ারটা যাবে তখন ভোকাল কর্ড দুটোকে কি করবে, এমনি ভাইব্রেট করাবে, আর ভাইব্রেট করলে যে সাউন্ডটা উৎপন্ন হবে তখন ওটা ভয়েসড ফোনিম উৎপন্ন হবে। এবার তুই ভাব যে এটা তো পুরোটা গলার ভিতরে আছে, আমি তো বাইরে থেকে দেখতে পাচ্ছি না। যেমনি ধর প বলছি তো আমি স্লোমো করে অ্যাজিউম করতে পারছি লোয়ার লিপ আপার লিপে গিয়ে টাচ করছে, তাই না? তারপরে প বলতে পারছি, বাট প বলছি তখন পটা ভয়েসড ফোনিম না ভয়েসলেস ফোনিম, এটা আমাকে যদি সত্যি সত্যি জানতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, কারো গলা কেটে দেখতে হবে। তো এবার এক্সাম হলে তো আমরা কারো গলা কেটে দেবো না, যে দেখি বান্ধবী বা দেখি বন্ধু তোর প বলতে দেখি তোর ভোকাল কর্ডটা ভাইব্রেট করছে কিনা, আমি তোর গলা কাটি, এমনি কেউ করবো? নিশ্চয়ই গলা কেটে আমরা দেখবো না। তার জন্য এখানকার জন্য মনে রাখার জন্য আমরা কিছু ট্রিক্স পড়বো, এই ট্রিক্সটা কিন্তু আমরা পরের দিন বলবো। বাস এটা জেনে রাখ যে ভয়েস ফোনিম কখন হবে আর ভয়েসলেস ফোনিম কখন হবে, যখন লাং ইয়ারটা উইন্ড পাইপের মধ্যে দিয়ে টুক টুক করে যাবে, আর উইন্ড পাইপের মাথার উপরে দুটো ছোট্ট ঝাঁটার কাঠির মতো ভোকাল কর্ডস আছে। তো যদি ভোকাল কর্ড দুটোর দূরত্ব খুবই কাছে হয়, তাহলে লাং ইয়ার ওই ভোকাল কর্ডসটাকে ভাইব্রেট করাতে সক্ষম হবে। আর যদি ভোকাল কর্ডস পরস্পর থেকে খুবই দূরে থাকে, তখন লাং ইয়ার ভোকাল কর্ডসের মধ্যে দিয়ে ইজিলি চলে যাবে, কিন্তু কোনো ভাইব্রেশন হবে না, কারণ ভোকাল কর্ডসগুলো দূরে দূরে আছে তো, তাই না? এইবার দেখ, ওটা এখানে দেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লাংস, আমরা সবাই জানি। এই লাংস থেকে আমাদের লাং ইয়ার বের হয়, এটা হচ্ছে উইন্ড পাইপ বা ট্রাকিয়া। এই ট্রাকিয়ার মাথার উপরে যে রেড কালারের দুটো, এই যে গোল গোল যেটা করলাম, এই দুটো গোল গোল হচ্ছে আমাদের ভোকাল কর্ডস। ট্রাকিয়ার মাথার উপরে কিন্তু ভোকাল কর্ডস আছে। আর এই লাং ইয়ারটা যখন ট্রাকিয়া বা উইন্ড পাইপের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন এই ভোকাল কর্ডস দুটো যদি পরস্পরের কাছাকাছি থাকে, তখন কি করবে, এই লাং ইয়ারটা ভোকাল কর্ড দুটোকে ভাইব্রেট করে দিবে ওর মধ্যে দিয়ে যাওয়ার সময়, কারণ কাছাকাছি আছে তো, দুটো মাস্কিউলার ব্যান্ড তো পাশাপাশি যদি থাকে, খুব কাছে থাকে, তাহলে লাং ইয়ারটা কি করবে, ভোকাল কর্ডকে যাওয়ার সময় ভাইব্রেশন করিয়ে দিবে। আর যদি ভোকাল কর্ড পরস্পর থেকে দূরে দূরে থাকলো, তাহলে লাং ইয়ার ইজিলি চলে গেল, ভোকাল কর্ডে কোনো ভাইব্রেশন হলো না, কারণ ভোকাল কর্ডগুলো পরস্পর থেকে দূরে আছে। তাহলে যেমনি ধর আমাদের ওরাল ফোনিম
বা নাজাল ফোনিম কেমনি প্রডিউস হয় এটা কার উপরে ডিপেন্ড করে, এটা ইউভোলার উপরে ডিপেন্ড করে। সিমিলারলি আমাদের কোনো ভয়েস ফোনিম বা ভয়েসলেস ফোনিম হবে, তখন কার উপরে ডিপেন্ড করবে, তখন ডিপেন্ড করবে এটা কিন্তু আমাদের কমপ্লিটলি কার উপর বলতো, আমাদের ভেরি গুড ডিপেন্ড করবে এটা আমাদের কিসের উপর, ভোকাল কর্ডসের উপর। ভেরি গুড। তো এই ভোকাল কর্ডস যদি খুব কাছে থাকে, তাহলে লাংয়ার ভোকাল কর্ডসের মধ্যে দিয়ে পাস হওয়ার সময় ভোকাল কর্ডগুলোকে ভাইব্রেশন করাতে পারবে। তাহলে ভয়েস ফোনিম। আর যদি ভোকাল কর্ড দূরে দূরে থাকে তখন লাংয়ার ভোকাল কর্ডের মধ্যে দিয়ে যাওয়ার সময় কোনো ভাইব্রেশন হবে না। ঠিক আছে, এটা আমরা বললাম। আচ্ছা, একটা আরো কনসেপ্ট আছে যেটা হচ্ছে গ্লটিস। গ্লটিসটা কি? গ্লটিসটা হচ্ছে, দেখ, ট্রাকিয়া মানে কি বললাম, ট্রাকিয়া মানে উইন্ড পাইপ। ট্রাকিয়াকে কি বলে, উইন্ড পাইপ। যেমনি আর্টিকুলেটরকে স্পিচ অর্গান বলে, যেমনি স্পিচ সাউন্ডকে ফোনিম বলে। আর্টিকুলেটরকে স্পিচ অর্গান, স্পিচ সাউন্ডকে ফোনিম। যেমনি আমাদের হচ্ছে সফট প্যালেটকে ফিলাম বলে, যেমনি টিথ রিচকে অ্যালভিওলার রিচ বলে, অমনি আমাদের উইন্ড পাইপকে ট্রাকিয়া বলে। এবার উইন্ড পাইপের এমনি মাথার উপরে দুটো পাতলা পাতলা ঝাঁটা কাঠির মতো ভোকাল কর্ডস আছে। কটা আছে? দুটো আছে। এটা হচ্ছে আমাদের ভোকাল কর্ড নাম্বার 1, এটা হচ্ছে আমাদের ভোকাল কর্ড নাম্বার 2। ধরে নিই যে এই দুটো ভোকাল কর্ড আছে। এই ভোকাল কর্ডের মাঝে তো একটা দূরত্ব আছে, তাই না? হতে পারে ভোকাল কর্ডের মাঝে দূরত্বটা দুটো কন্ডিশনে থাকতে পারে। হতে পারে ভোকাল কর্ডের মাঝে দূরত্ব কম আছে, অথবা ভোকাল কর্ডের মাঝে দূরত্ব বেশি আছে। যখন ভোকাল কর্ডের মাঝে দূরত্ব কম থাকবে তখন লাংয়ারটা ভোকাল কর্ডের মধ্যে দিয়ে পাস আউট হওয়ার সময় ভোকাল কর্ডের দূরত্ব কম থাকার জন্য লাংয়ারটা ভোকাল কর্ডকে ভাইব্রেট করিয়ে দেবে, তখন ভয়েস ফোনিম উৎপন্ন হবে। আর যদি ভোকাল কর্ডের মাঝে দূরত্ব বেশি থাকে তাহলে লাংয়ারটা ভোকাল কর্ডসের মাঝে দিয়ে পাস করবার সময় ভোকাল কর্ডগুলোকে ভাইব্রেশন করাতে পারবে না, তখন ভয়েসলেস ফোনিম হবে ডেফিনেটলি। এইবার গ্লটিসটা তাহলে কোথায় হলো? গ্লটিসটা হলো যে ভোকাল কর্ডস মাঝের দূরত্বটাকেই গ্লটিস বলে। কম বেশি বলছি না, আমি বলছি ভোকাল কর্ডের মাঝের দূরত্বটাকেই গ্লটিস বলে। আমাদের গলায় যে দুটো ভোকাল কর্ডস আছে ওই দূরত্বটাকে, দুটো ভোকাল কর্ডসের মাঝের দূরত্ব, মাঝের যেটা দূরত্ব, দ্য ডিস্টেন্স বিটুইন টু ভোকাল কর্ডস ইজ নোন অ্যাজ গ্লটিস। The distance between two vocal cords is known as glottis. When glottis is narrow, it means the vocal cords আর ক্লোজ টু ইচ আদার। যখন গ্লটিসটা ন্যারো, যখন গ্লটিসটা খুবই কাছাকাছি আছে বা গ্লটিসটার দূরত্ব কম, তার মানে ভোকাল কর্ড কাছাকাছি আছে। যখন গ্লটিসটার দূরত্ব ফার, তখন ভোকাল কর্ড একে অপর থেকে পরস্পর দূরে আছে, ফার ফ্রম ইচ আদার। ঠিক আছে, মানে আমরা এমনিও বলতে পারি যে ভয়েস ফোনিম কখন হবে, যখন গ্লটিসটা কাছে থাকবে, মানে গ্লটিসের গ্যাপটা কম হবে, বুঝলি? যখন গ্লটিসটা ন্যারো হবে বা সরু হবে তখন কি হবে, ভয়েস ফোনিম হবে, কারণ ভোকাল কর্ড কাছাকাছি আছে, বুঝলি? গ্লটিসের সাথে ভোকাল কর্ডের দূরত্ব সমানুপাতিক। গ্লটিসের সাথে ভোকাল কর্ডের দূরত্ব সমানুপাতিক। গ্লটিস যদি ন্যারো হয়, তার মানে কি ভোকাল কর্ড পাশাপাশি আছে, ভোকাল কর্ড খুব পাশাপাশি আছে। আর গ্লটিস যদি ফার হয়, তার মানে ভোকাল কর্ড পরস্পর থেকে দূরে আছে। গ্লটিস ফার মানে ভোকাল কর্ড পরস্পর থেকে দূরে আছে, আর লাংয়ার ইজিলি ভোকাল কর্ডের মধ্যে দিয়ে পার হয়ে যাবে, কোনো ভাইব্রেশন হবে না, ভয়েসলেস ফোনিম হবে। আর গ্লটিস ন্যারো হলে লাংয়ার ভোকাল কর্ডসের মধ্যে দিয়ে পাস আউট হবে, ভাইব্রেশন কিন্তু করাতে সক্ষম হবে। ঠিক আছে, মানে তাহলে আমরা বুঝে গেলাম তো যে দ্য ডিস্টেন্স বিটুইন টু ভোকাল কর্ডস, এই যে একটা ভোকাল কর্ডস, এই যে দুটো ভোকাল কর্ডস, দ্য ডিস্টেন্স বিটুইন টু ভোকাল কর্ডস ইজ নোন এজ গ্লটিস। এইখানে এই ছবিটাতে, এই নাম্বার ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে এই গ্লটিসটা আছে, মানে এইটা হচ্ছে গ্লটিস। দুটো ভোকাল কর্ডের মাঝে যে এই রেড করছি এটা হচ্ছে গ্লটিস। দুটো ভোকাল কর্ডের মাঝের দূরত্বটাকে গ্লটিস বলে। এখানে দেখছি গ্লটিসের গ্যাপটা অনেক বেশি আছে, মানে লাংয়ার এর মধ্যে দিয়ে পাস আউট করার সময় এই ভোকাল কর্ডগুলো কোনো ভাইব্রেশন কিন্তু হবে না। কিন্তু এখানে দেখ গ্লটিসটা খুবই কাছে আছে, মানে খুবই পাশে আছে, মানে গ্লটিসটা ন্যারো আছে, বুঝলি? যখন গ্লটিসটা ন্যারো আছে তখন লাংয়ার আমাদের ভোকাল কর্ডসের মধ্যে দিয়ে পাস আউট করার সময় কিন্তু ভোকাল কর্ডসগুলোকে আমাদের ভাইব্রেশন করাতে সক্ষম হবে। বোঝা গেল কিনা? তার মানে এই যে দেখ, এখানে একটা ভোকাল কর্ডস, এটা 2 নম্বর ভোকাল কর্ডস, এই দুটোর মাঝের দূরত্বটাকে গ্লটিস বলে। আমি বলছি না কম বেশি, আমি বলছি না যে কম বেশি দূরত্ব, আমি বলছি বাস দূরত্ব। আমি বলছি যে দুটো লাংয়ারের মধ্যবর্তী দূরত্বটাকে গ্লটিস বলে। লাংয়ার না, সরি, এটা আমি ভুল বললাম। দুটো ভোকাল কর্ডসের মাঝের দূরত্বটাকেই গ্লটিস বলে। আমি দুটো ভোকাল কর্ডসের মাঝের দূরত্বকে গ্লটিস বলছি, আমি বলছি না যে কম দূরত্বকে গ্লটিস বলে, বা আমি বলছি না যে বেশি দূরত্বকে গ্লটিস বলে। আমি শুধু বলছি দুটো ভোকাল কর্ডের মাঝের দূরত্বকে গ্লটিস বলে। এবার গ্লটিসটা যদি ন্যারো হয়, মানে কি? গ্লটিস ন্যারো মানে ভোকাল কর্ড কাছাকাছি আছে, তখন লাংয়ার যখন ভোকাল কর্ডসের মধ্যে দিয়ে পাস আউট হবে তখন ভোকাল কর্ডটাকে ভাইব্রেট করে দেবে, তখন ভয়েস ফোনিম উৎপন্ন হবে। আর গ্লটিসটা যদি ফার হয়, যদি দূরে দূরে থাকে, গ্লটিসটা যদি ফার হয় তাহলে ভোকাল কর্ড পরস্পর থেকে দূরে থাকে। যেটা গ্লটিসটা আছে এটা হচ্ছে গ্লটিস। দুটো ভোকাল কর্ডের মাঝে দূরত্বটাকে গ্লটিস বলে। গ্লটিসটা যখন পরস্পর থেকে দূরে আছে তখন লাংয়ার এই গ্লটিস বা ভোকাল কর্ডসের মাঝে দিয়ে বেরোবার সময় ভোকাল কর্ডকে কোনো ভাইব্রেশন করাবে না, কারণ গ্লটিসটা ফার, মানে ভোকাল কর্ডগুলো দূরে দূরে আছে, তার জন্য ভয়েসলেস ফোনিম উৎপন্ন হবে। ঠিক আছে, বোঝা গেল? এখানে দেখ লেখা আছে, এটা স্ক্রিনশট নিয়ে নিবি, এটা স্ক্রিনশট নে নিজের কাছে নিয়ে নিলি। এবার শোন, আমরা পড়ছি ভয়েসড ফোনিম কি আর ভয়েসলেস ফোনিম কি। ভয়েস ফোনিমকে পাতি ভাষায় ভাইব্রেটেড ফোনিম বলে, আর ভয়েসলেস ফোনিমকে পাতি ভাষায়
ভাইব্রেশন লেস বলে। লেস মানে ভাইব্রেশন লেস, যার মধ্যে কোনো ভাইব্রেশন নাই। তো কখন ফোনিমটা ভাইব্রেশন থাকবে? যখন লাং এয়ার ভোকাল কর্ডসের মধ্যে দিয়ে পাস আউট হবে, আর যদি ভোকাল কর্ড যদি কাছাকাছি থাকে, গ্লটিস যদি ন্যারো হয়, তাহলে কিন্তু লাং এয়ার ভোকাল কর্ডের মধ্যে দিয়ে যাওয়ার সময় দুটো ভোকাল কর্ডকে ইজিলি ভাইব্রেট করিয়ে দেবে। বুঝা গেল? তার মানে ভয়েসড ফোনিমের আরেকটা নাম হচ্ছে ভাইব্রেটেড ফোনিম, ভয়েসলেস ফোনিমের আরেকটা নাম হচ্ছে ভাইব্রেশন লেস ফোনিম। কেন ভাইব্রেটেড ফোনিম? কারণ লাং এয়ার ভোকাল কর্ডের মধ্যে দিয়ে পাস আউট হবে, তো ভোকাল কর্ড ভাইব্রেশন করতে লাগবে। কারণ কি? ভোকাল কর্ডসগুলো কাছে আছে, কারণ কি? গ্লটিসটা ন্যারো আছে। বুঝা গেল? এবার বুঝা গিয়ে হবে পাক্কা। আর ভয়েসলেস ফোনিম কি? যখন লাং এয়ার ভোকাল কর্ডসের মধ্যে দিয়ে পাস আউট হয়, আর ভোকাল কর্ড যদি ভাইব্রেট না করে, কারণ কি? গ্লটিসটা ফার আছে। ওকে, ভোকাল কর্ডস কি হয়? ভয়েসলেস ফোনিমে ভোকাল কর্ড ভাইব্রেট করে না। ভয়েসলেস ফোনিমে কি হয়? ভোকাল কর্ড ডোন্ট ভাইব্রেট, বাট ভয়েসড ফোনিমে ভোকাল কর্ডস ডু ভাইব্রেট, তাই না? আচ্ছা, গ্লটিসের পজিশন, ভয়েসড ফোনিমে গ্লটিসটা কেমন থাকবে? ন্যারো থাকবে। ভয়েসলেস ফোনিমে গ্লটিসটা কেমন থাকবে? ফার থাকবে। ঠিক আছে? ইয়ার পাসেস উইথ ভাইব্রেশন, মানে ভয়েসড ফোনিম যখন উৎপন্ন হবে তখন ভাইব্রেশন হবে, আর ভয়েসলেস ফোনিম যখন হবে তখন ইয়ার পাসেস উইদাউট ভাইব্রেশন। কারণ কি? ভোকাল কর্ড দূরে আছে, এখানে কারণ কি? ভোকাল কর্ড কাছে আছে, তাই না? তার মানে ডিপেন্ডস অন ভোকাল কর্ডস অ্যান্ড গ্লটিস উই ক্যান সে ইট ইজ ভয়েস অর ভয়েসলেস, তাই না? যদি ভোকাল কর্ড দুটো কাছাকাছি থাকে, তার মানে গ্লটিস ন্যারো, তার মানে ভয়েসড ফোনিম, কারণ লাং ইয়ার ভোকাল কর্ডসকে ভাইব্রেট করাতে পারবে, যেহেতু ভোকাল কর্ড কাছাকাছি আছে। আর যদি ভোকাল কর্ড পরস্পর থেকে দূরে থাকে, তাহলে লাং ইয়ার কিন্তু ভোকাল কর্ডকে ভাইব্রেশন করাতে পারবে না। ঠিক আছে? সাম আর ভয়েসড কনসোনেন্ট ফোনিম অ্যান্ড আদার্স আর ভয়েসলেস কনসোনেন্ট ফোনিমস। 24টা কনসোনেন্ট ফোনিমসের মধ্যে আমাদের কিছু কিছু ফোনিমস আছে যারা হচ্ছে আমাদের ভয়েসড কনসোনেন্ট ফোনিম, আর কিছু কিছুটা আছে ভয়েসলেস কনসোনেন্ট ফোনিম। তাহলে তো এটা বলা খুব মুশকিল বাইরে থাকে, কারণ আমরা দেখতেই পাবো না যে গলার ভিতরে কি হচ্ছে। গলার ভিতরেই ভোকাল কর্ড ভাইব্রেট করছে না এটা তো আমরা দেখতে পাবো না। আর 24টা কনসোনেন্ট ফোনিম আছে, একটা দুটো তো মনে থেকে গেলে 24টা কেমনি মনে থাকবে? এটার জন্য আমাদের কাছে কি আছে? ট্রিক্স, যেটার জন্য ওয়েট ফর 2.2, এরপরে ক্লাসটা ওয়েট করতে হবে। এটা হচ্ছে প, এটা কনসোনেন্ট ফোনিম। এটা ব্যাট, ব, এটা হচ্ছে কনসোনেন্ট ফোনিম। এটা হচ্ছে টেন, এটা হচ্ছে ট, এটা কনসোনেন্ট ফোনিম। এটা ডগ, এটা ড বা দ, এটা হচ্ছে কনসোনেন্ট ফোনিম। এটা হচ্ছে ক, এটা ক, এটা কনসোনেন্ট ফোনিম। এটা গ, এটা হচ্ছে কনসোনেন্ট ফোনিম। তবে এটা হচ্ছে ফ, এটা হচ্ছে কনসোনেন্ট ফোনিম। ভ, এটা হচ্ছে কনসোনেন্ট ফোনিম। এটা কি? এটা হচ্ছে থ, এটা হচ্ছে থিটা লিখে আমরা, সাইন থিটা কস থিটার এটা থিটা আছে, তো এটা থিঙ্কের থ আছে। ওকে, তারপরে এটা কি? দ। ওকে, এটা কি? দ আছে। ওকে, তারপর এটা কি? সান, এটা স আছে, দন্তস্ব। আমাদের বাংলায় তিনটা স আছে, দন্তস্ব, তালিবস্ব, পেট কাটা মূর্ধন্য স। তো এটা সটা আছে দন্তস্ব, এসটা হচ্ছে দন্তস্ব স। ওকে, এটা কি আছে? জেড, এটা আছে জু। জু মানে এটা ভাইব্রেট হচ্ছে, দেখ জু বলে, দেখ মাঝখানে একটা ভাইব্রেশন ফিল করতে পারবি। এটা ইন্ট্রিগেশনের মতো সাইন আছে। এটা কি? এটা হচ্ছে স। কোন স? এটা এস এইচ বালা স। ওকে, এটা শুধু এস বালা স না, এটা হচ্ছে এস এইচ বালা স। যেমনি ধর সান, এস ইউ এন সান, এটা অনলি এস বালা সান, বাট এটা শিপ, এস এইচ বালা শিপ, মানে এটা লং এস, লং স আছে। তারপরে এটা হচ্ছে জ, তিনের মধ্যে যেটা আছে এটা জ, সরি মেইজার বা জাজ, জাজ বলে দেখবি জাজ, তাহলে এটা হচ্ছে জ, মানে পিছনের দিকে যেটা জ বলছিস, মেইজার জাজ, এটা হচ্ছে জ। ওকে, এটা হচ্ছে চেয়ারের চ, টি এর পরে যেটা এফ এর মতো লেখা আছে এটা চেয়ারের চ। তারপরে D3 যেটা লেখা আছে ওটা হচ্ছে জ। ওকে, জ্যাম, জ্যাম এক পাশে দেওয়া আছে। এগুলো কি করে মনে রাখবি, কেমনি মনে থাকবে, এগুলোর জন্য পরবর্তীকালে ক্লাস দেখতে হবে। এরপরে ক্লাসে সমস্ত ট্রিক্স আর টিক্স রিভিল করে দেওয়া হবে। এখানে শুধু আমি তোদের ইন্ট্রোডাকশন দিচ্ছি যে কি কি কনসোনেন্ট ফোনিম আছে। এটা হচ্ছে ম, তাই না? এটা হচ্ছে ন, এটা হচ্ছে সিং এর আইএনজি, বলেছিলাম না এটা আইএনজি। এটাকে একটু ঢঙ্গিলা ভাবে লিখে তোরা ন লিখছিস, এটা হচ্ছে ন, বাট এটা তাতে একটু যদি জিপটা এমনি করে টেনে দিই, এই যে একটু করে টেনে একটু স্টাইল করে দিলাম, এটা হচ্ছে আইএনজি ন। ওকে, আর এটা হচ্ছে এইচ বা হ। ঠিক আছে, এর মধ্যে এইগুলো ফোনিম যেগুলো আছে আইএনজির, এগুলোর কিন্তু বাংলার কোনো উচ্চারণ নাই। ঠিক আছে, এগুলো কিন্তু বলে দিলাম। আচ্ছা দেখ, যে কোনো ফোনিম এরপরে আমাদের যখন উচ্চারণ হবে তখন যে কোনো দুটো আর্টিকুলেটারের সাহায্যে উচ্চারণ হচ্ছে। ঠিক আছে, এটা একটা বুঝবার বিষয় আছে, ভালো করে বুঝবি এটা। আমি কি বলছি, যে কোনো ফোনিম, যেমনি ধর প বলছি না, তো প বলার সময় দেখ আপার লিপ আর লোয়ার লিপ মিলে তুই প বলতে পারছিস। মানে আমি বলতে চাইছি যে আমাদের উপরের দিকেও তো কিছু কিছু আর্টিকুলেটার আছে, যেমনি প্রথমে হচ্ছে আপার লিপ আছে উপরের দিকে, তারপরে T3 আছে, তারপরে হার্ড প্যালেট আছে, তাই না? তারপরে কি আছে? হার্ড প্যালেটের পর সফট প্যালেট আছে, তারপরে কি আছে আমাদের এন্ড অফ দ্য সফট প্যালেট, যেটাকে ইউ বললা বলে। নিচে কি আছে? লোয়ার লিপ আছে, তারপরে টিপ অফ দ্য টাং আছে, তারপরে ফ্রন্ট অফ দ্য টাং আছে, তারপরে ব্যাক অফ দ্য টাং আছে। এগুলো আছে কিনা? এগুলো উপরের দিকে আছে, এগুলো নিচের দিকে আছে। তো এবার যে কোনো ফোনিম উচ্চারণ হবে তো একটা নিচ থেকে আর্টিকুলেটার, একটা উপর থেকে আর্টিকুলেটার হবে। যেমনি প বলার সময় তুই দেখ কি হচ্ছে, আপার লিপ আর লোয়ার লিপের সাহায্যে উচ্চারণ করতে পারছি। আবার ট বলার সময় দেখ ট, ট বল, টিপ অফ দ্য টাং টিথ রিজকে কাজে লাগাচ্ছে। ভালো করে দেখ, ট বলার সময় ট বল, দেখ টিপ অফ দ্য টাং টিথ রিজকে কাজে লাগে। ট ট ট বলে দেখ টিপ অফ দ্য টাং নিজের জায়গা ছেড়ে উঠে যাচ্ছে টিথ রিজের কাছে। বুঝতে পারছিস? তাহলে এগুলোর এক একটা নাম আছে। যেমনি আপার লিপ আর লোয়ার লিপের সাহায্যে যদি কোনো ফোনিম উচ্চারণ হয়, এই যে এটা স্ক্রিনশট মার, এটা স্ক্রিনশট মারলি। আমরা বলেছিলাম যে কোনো ফোনিম উচ্চারণ হয় তো যে কোনো দুটো আর্টিকুলেটারের সাহায্যে। ঠিক আছে, যে কোনো ফোনিম উচ্চারণ হয়
যে কোনো দুটো আর্টিকুলেটার্সের সাহায্যে। তাহলে প বলার সময় আপার লিপ আর লোয়ার লিপের সাহায্যে আমরা প বলতে পারছি। তাই জন্য যে সমস্ত ফোনিম আপার লিপ আর লোয়ার লিপের সাহায্যে আমরা উচ্চারণ করতে পারি তাকে আমরা বাইলেবিয়াল বলবো। ওকে, বাই কথার অর্থ কি? বাই কথার অর্থ হলো দুই, আর লেবিয়াল LABIAL লেবিয়াল কথার অর্থ হলো লিপ বা ঠোঁট। তাহলে এটা বুঝতে পারছি বাই মানে দুই, লেবিয়াল মানে লিপ, মানে যে ফোনিম আপার লিপ আর লোয়ার লিপের সাহায্যে উচ্চারণ হচ্ছে তাকে আমি বাইলেবিয়াল ফোনিম বলি। ঠিক আছে, লেবিয়াল থেকে এসছে লিপ আর বাই থেকে এসছে দুই, মানে আমাদের তো দুটোই ঠোঁট আছে তাই না? তো আপার লিপ আর লোয়ার লিপের সাহায্যে যে ফোনিম উচ্চারণ হয় তাকে বাইলেবিয়াল বলে। লেবিও ডেন্টাল কাকে বলে? এল দিয়ে লিবিও, এল দিয়ে লোয়ার লিপ। ওকে, এল দিয়ে লিবিও, এল দিয়ে লোয়ার লিপ। আর ডেন্টাল মানে মনে রাখবি আপার টিথ। সবসময় ডেন্টাল মানে কোন দাঁত হবে? ডেন্টাল মানে উপরে দাঁত হবে, উপরে দাঁত। যেমনি ধর আমি বললাম লেবিয়াল, লেবিয়াল মানে আমি কি বললাম? লিপ। আপার লিপ লোয়ার লিপ বলিনি, আমি শুধু বললাম লেবিয়াল মানে লিপ। বাট যখন আমি ডেন্টালের কথা বলবো, মার্ক মাই ওয়ার্ড, যখন আমি ডেন্টালের কথা বলবো তখন অনলি আমি আপার টিথের কথা বলবো, অনলি আপার টিথের কথা বলবো। মনে থাকবে? ডেন্টাল যখন বলবো অনলি আপার টিথের কথা বলবো, আমি লোয়ার টিথের কথা বলবো না। যখন শুধু ডেন্টাল বলবো তখন শুধু আপার টিথের কথা বলবো। আর লেবিয়াল বললে আপার লিপেরও কথা বলবো, লোয়ার লিপেরও কথা বলবো। ঠিক আছে, তাহলে বাই লেবিয়াল, বাই মানে দুই, লেবিয়াল মানে লিপ। আপার লিপ প্লাস লোয়ার লিপ ইকুয়াল টু বাই লেবিয়াল। লেবিও ডেন্টাল ইকুয়াল টু কি? এল দিয়ে লিবিও, এল দিয়ে লোয়ার লিপ। ওকে, আমি কি বললাম? লেবিও বা লেবিয়াল যখন থাকবে তখন কি হবে? লিপ হবে। তাহলে এখানে এল দিয়ে লিবিও, এল দিয়ে ডেন্টাল। আচ্ছা, ডেন্টাল মানে আমি কি বললাম? ডেন্টাল মানে বললাম আপার টিথ। ডেন্টাল মানে কি বললাম? ডেন্টাল মানে বললাম আমি ডেন্টাল যেখানে দেখবি চোখ বন্ধ করে আপার টিথ আসবে। এবার যখন উপরের একটা আর্টিকুলেটের কাজে লাগলো, তাহলে তো আমি লেবিওর সময় এবার আপার টিথ আর আপার লিপ মিলে তো হবে না, একটা উপরে আর্টিকুলেটার একটা নিচের আর্টিকুলেটার মানে হবে, তাই না? তার মানে ডেন্টাল ইকুয়াল টু সবসময় কি বললাম? ডেন্টাল মানে আপার টিথ। আবার এটা মনে আছে যে কোনো ফোনিম উচ্চারণ হয় একটা উপর থেকে আর্টিকুলেটার আসবে, মানে হয় আপার লিপ বা আপার টিথ বা টিথ রিজ বা হার্ড প্যালেট বা সফট প্যালেটের মধ্যে যে কোনো একটা হবে, আর এদিক থেকে লোয়ার লিপ, টিপ অফ দ্য টাং, ফ্রন্ট অফ দ্য টাং, ব্যাক অফ দ্য টাং থেকে হবে। মানে একটা ফোনিম উচ্চারণ হবে যে কোনো উপরের একটা আর্টিকুলেটার নিয়ে, যে কোনো একটা নিচের আর্টিকুলেটার নিয়ে, তাই না? তাহলে ডেন্টাল মানে সবসময় আপার টিথ যদি হয় তাহলে লিবিও ডেন্টাল মানে আমি লোয়ার লিপ বলবো, কারণ উপর থেকে একটা আর্টিকুলেটার লেগে গেছে, তো আমি নিচে থেকে একটা আর্টিকুলেটার নিব, তাই না? উপর আর নিচ মিলিয়ে একটা ফোনিম উচ্চারণ হবে। ঠিক আছে, বোঝা গেল? তার মানে লেবিও ডেন্টাল মানে লোয়ার লিপ আর আপার টিথ। ওকে, ডেন্টাল যেখানে ডেন্টাল আসবে ওখানে কি হবে? আপার টিথ হবে, বলেছিলাম। এবার ডেন্টাল মানে টিপ অফ দ্য টাং আর আপার টিথ। দেখ উপর থেকে আপার টিথ চলে আসলো, তাহলে উপর থেকে আপার লিপ, টাপার লিপ আর কিছু হবে না, এরপরে হবে টিপ অফ দ্য টাং আর আপার টিথ মিলে যে ফোনিম উচ্চারণ করতে সাহায্য করে তাকে আমরা ডেন্টাল কনসোনেন্ট ফোনিম বলি। অ্যালভিওলার কি? টিপ অফ দ্য টাং আর টিথ রিজ মিলে যে ফোনিম উচ্চারণ করি তাকে অ্যালভিওলার ফোনিম বলি। প্যালেটো অ্যালভিওলার ফোনিম কি? টিপ অফ দ্য টাং আর এরিয়া বিটুইন অ্যালভিওলার রিজ অ্যান্ড হার্ড প্যালেট, এই জায়গাটাকে আমরা প্যালেটো অ্যালভিওলার বলি। ভেলার বলি ব্যাক অফ দ্য টাং আর সফট প্যালেট, এই দুটো দিয়ে যখন আমরা যে ফোনিম উচ্চারণ করি তাকে আমরা ভেলার বলি। ওকে, ঠিক আছে, এই কটা ভালো করে পড়তে হবে। তাহলে আমি একবার তোদেরকে এটা আরেকবার রিভিশন করিয়ে দিচ্ছি। আমি আজকের ক্লাসটা করার মানেই হলো তোদেরকে ভয়েস ফোনিম, ভয়েসলেস ফোনিম বোঝাবার, আর এই কটা বোঝাবার। এই কটা যদি তোরা মুখস্থ করে নিস ক্লাসের মধ্যে, তাহলে আজকে আমার ক্লাস সার্থক। আর এটা যতক্ষণ মুখস্থ হবে না, এটা মুখস্থ না হলে কালকে তুই কিছু বুঝতে পারবি না। এটা আগে তোকে মুখস্থ করতে হবে। এই ছকটা যেটা আছে না, এটা হচ্ছে মোস্ট 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 ইম্পর্টেন্ট ছক। এটার উপরেই পুরো ফনেটিক্স দাঁড়িয়ে আছে, মানে আমি যেটা ট্রিক বলবো এই ছকটার উপরেই সবগুলো করতে পারবি। এটা যদি একবার তোর মুখস্থ হয়ে গেল তাহলে ফনেটিক্স আর জল আছে, শুধু এটা মুখস্থ কর। দেখ আবার বলছি, তার মধ্যে আমি সবচেয়ে তোকে ট্রিক বলেই দিলাম। এখানে বাই লেবিয়ালে কি হবে? বাই মানে দুই, লেবিয়াল মানে লিপ, তার মানে বাই লেবিয়াল মানে আপার লিপ প্লাস লোয়ার লিপ। ভেরি গুড। এবার লেবিও ডেন্টাল, ডেন্টাল ইকুয়াল টু আপার টিথ। সবসময় ডেন্টাল মানে আপার টিথ। এখানে লেবিও ডেন্টাল মানে, লেবিও মানে তো লিপ বললাম, এবার উপরের লিপ হবে না নিচের লিপ হবে। এবার যে কোনো ফোনিম উচ্চারণ হয় একটা উপরের আর্টিকুলেটার নিয়ে একটা নিচের আর্টিকুলেটার নিয়ে। এখানে উপর থেকে যখন আপার টিথ চলেই এসেছে ডেন্টালের জন্য, তাহলে আমি আপার লিপ নিতে পারবো না, কারণ ফোনিম উচ্চারণ করার জন্য একটা উপর থেকে আর্টিকুলেটার নিতে হবে আর একটা নিচ থেকে নিতে হবে। তাই জন্য লেবিও ডেন্টালে লেবিওটা হবে লোয়ার লিপ প্লাস আপার টিথ। ওকে, তারপরে ডেন্টাল, ডেন্টাল মানে কি বললাম? ডেন্টাল মানে আপার টিথ। আমি বলেছিলাম ডেন্টাল যেখানে হবে ওখানে চোখ বন্ধ করে আপার টিথ হবেই হবে। এইবার উপর থেকে যখন আপার টিথ নিলাম, তাহলে ডেন্টালের বেলায় এবার নিচ থেকেও কিছু নিতে হবে। তাহলে ডেন্টালের বেলায় আমি কি লিখবো? আমি লিখবো টিপ অফ দ্য টাং। ঠিক আছে, এটা মুখস্থ। টিপ অফ দ্য টাং আর আপার টিথ মিলে যে ফোনিম উচ্চারণ করে তাকে আমরা ডেন্টাল কনসোনেন্ট ফোনিম বলি। এবার অ্যালভিওলার কেমনি হবে? অ্যালভিওলার ফোনিম হবে টিপ অফ দ্য টাং প্লাস টিথ রিজ, এই দুটো মিলে অ্যালভিওলার ফোনিম হবে। প্যালেটো অ্যালভিওলার কেমনি হবে? প্যালেটো অ্যালভিওলার হবে টিপ অফ দ্য টাং প্লাস প্লেস বিটুইন হার্ড প্যালেট অ্যান্ড অ্যালভিওলার রিজ। ঠিক আছে, এটা হচ্ছে অ্যালভিওলার। আর ভেলার কখন হবে? ব্যাক অফ দ্য টাং প্লাস সফট প্যালেট। এবার আমি বললাম এগুলো মুখস্থই করতে হবে, মুখস্থ ছাড়া কোনো গতি না। এগুলো বাড়িতে 50 বার করে এক একটা লিখবি। এই ছকটা 50 বার লিখে লিখবি তো জীবনে ভুলতে পারবি না। রোজ দিন একবার করে লিখবি, ভুলবি না। ঠিক আছে, তোদের কাজ হচ্ছে যতদিন না এক্সাম হচ্ছে ফার্স্ট সেমিস্টারে এই ছকটা রোজ দিন লিখা। ফনেটিক্সের একটা ছক দেবো আমি ফাইনাল যেদিন বলে দিব, ওই ছকটা শুধুমাত্র এক পাতের, আর ওই এক পাতে সবগুলো কনসেপ্ট আটানো থাকবে। ঠিক আছে, দেখ বাইলেবিয়ালের একটা উদাহরণ বলি। প বল। প বলার সময় দেখ আপার লিপ আর লোয়ার লিপ মিলে আমরা প বলতে পারছি, তাহলে বাইলেবিয়াল হচ্ছে প। লেবিও ডেন্টালের একটা এক্সাম্পল বলি। লোয়ার লিপ প্লাস আপার টিথ, এটা হচ্ছে আমাদের
লেবিও ডেন্টাল। ঠিক আছে, লেবিও ডেন্টাল কেমনি মনে রাখবো? ডেন্টাল বলে আপার টিথ আর আমাদের লোয়ার লিপ। ফ বলে দেখবি ফ বললে লেবিও ডেন্টাল হয়ে যাবে। ফ বল, ফ, সবাই ফ বল। ফ ফ বলার সময় দেখ নিচের ঠোঁটটা উপরে দাঁতে গিয়ে লাগছে। ফ স্লো মতো বল, স্লো মতো বল। দেখ লোয়ার লিপ উপরে দাঁতে লাগছে। ফ ফ ফ দেখ লাগছে লোয়ার লিপটা উপরে দাঁতে, তাহলে এটা হচ্ছে লেবিও ডেন্টাল, লোয়ার লিপ প্লাস আপার টিথ। ডেন্টালটা কোনটা? ডেন্টাল হচ্ছে আমাদের, ডেন্টাল মানে কি বললাম, টিপ অফ দ্য টাং তো হবেই। যেখানে ডেন্টাল দেখবি ওখানে টিপ অফ দ্য টাং হবে, যেখানে লেবিও দেখবি ওখানে লিপ হবে, হয় লোয়ার লিপ হবে বা আপার লিপ হবে, বা দুটোই হবে। বাই লেবিয়ালের ক্ষেত্রে দুটোই, আর লেবিও ডেন্টালের ক্ষেত্রে আমাদের কোনটা হবে বল? লোয়ার লিপ হবে। ভেরি গুড। ডেন্টালের ক্ষেত্রে টিপ অফ দ্য টাং প্লাস টিথ রিজ। টিথ রিজ মানে ডেন্টালের ক্ষেত্রে হবে দ। ওকে, অ্যালভিওলারটা কি? অ্যালভিওলার হচ্ছে আমাদের টিপ অফ দ্য টাং প্লাস অ্যালভিওলার রিজ। ওকে, আর তারপর হচ্ছে ভেলার। অ্যালভিওলারে দেখ, অ্যালভিওলার রিজ তো পেয়ে গেলি, অ্যালভিওলার রিজ আর টিপ অফ দ্য টাং। ভেরি গুড, হয়ে গেল। আর প্যালেটো অ্যালভিওলারে টিপ অফ দ্য টাং প্লাস এরিয়া বিটুইন টিথ রিজ অ্যান্ড হার্ড প্যালেট। এটা মুখস্থ করা ছাড়া কোনো গতি নেই। আর ভেলারে ব্যাক অফ দ্য টাং প্লাস সফট প্যালেট। এইটা বারবার করে মুখস্থ কর, এই ছকটা মুখস্থ হয়ে গেলে ফনেটিক্স শিখে যাবে। চলো, আমি অনেকভাবে বলে দিলাম। এইবার আমি বলেছিলাম যে কনসোনেন্ট ফোনিম একটা স্ট্রিকচারের মাধ্যমে ফলো, আমি বুঝিয়ে দিচ্ছি কিন্তু এটা মুখস্থ করতে হবে। এটা ছকটা স্ক্রিনশট মার, আর এইটা ছকটা স্ক্রিনশট মার। এই দুটো ছক যদি বুঝে গেলি তাহলে আজকের ক্লাস সার্থক। এইটা ছক স্ক্রিনশট মার, এটা তো বুঝে গিয়ে হবে আই হোপ। আর এইটা ছক স্ক্রিনশট মার। ওকে, তাহলে আমাদের স্ট্রিকচার কয় প্রকার আছে? 4 প্রকার আছে। প্রথম স্ট্রিকচার হচ্ছে প্লসিভ। প্লসিভটা কি? কমপ্লিট ওরাল ক্লোজার, ক্লোজারে ইউ আছে, CLOU আছে। ঠিক আছে, ভালো করে দেখ। কমপ্লিট ওরাল ক্লোজার অ্যান্ড সাডেন রিলিজ, এই টেকনিকের মাধ্যমে যে ফোনিম উচ্চারণ হয় তাকে প্লসিভ বলে। অ্যাপ্লিকেট কাকে বলে? দেখ, অ্যাপ্লিকেটে হচ্ছে কমপ্লিট ওরাল ক্লোজার অ্যান্ড স্লো রিলিজ। এটা হচ্ছে একটা হবে সাডেন রিলিজ, একটা হবে স্লো রিলিজ। যেমনি ধর আফ্রিকাকে কি বলে? আফ্রিকাকে বলে অন্ধকারচ্ছন্ন মহাদেশ। কারণ কি? আফ্রিকার গ্রোথ যেটা আছে ওটা স্লো হয়েছিল। তাহলে আফ্রিকা থেকে মনে রাখবি অ্যাপ্লিকেট ফোনিম হলে স্লো রিলিজ হবে। ঠিক আছে, আফ্রিকা থেকে আফ্রিকার গ্রোথ স্লো হয়েছিল, তাই জন্য আফ্রিকেটে কমপ্লিট ওরাল ক্লোজার অ্যান্ড স্লো রিলিজ। ওকে, ন্যাজালে কি হবে আমরা ভালো করে জানি। ন্যাজালে আমাদের কমপ্লিট ওরাল ক্লোজার থাকে, কারণ ইউবোলা ওরাল ক্যাভিটিকে ব্লক করে। ন্যাজালটা তো জানিসই, ন্যাজাল ফোনিম কখন উৎপন্ন হয়? তখন ইউবোলা ওরাল ক্যাভিটিকে ব্লক করে, তার জন্য ওরালটা কমপ্লিটলি ক্লোজ থাকে। এটা হচ্ছে আমাদের ন্যাজাল। ওকে, আরেকটা হচ্ছে ফ্রিকেটিভ। ফ্রিকেটিভ হচ্ছে ক্লোজ অ্যাপ্রক্সিমেশন। এই টেকনিকটা ফলো করে যে সমস্ত ফোনিম উচ্চারিত হয় তাকে আমরা ফ্রিকেটিভ বলি। ওকে, প্লসিভটা কি? কমপ্লিট ওরাল ক্লোজার অ্যান্ড সাডেন রিলিজ। কমপ্লিট ওরাল ক্লোজার অ্যান্ড সাডেন রিলিজ, এটা হচ্ছে প্লসিভ। অ্যাফ্রিকেটটা কি কেমনি মনে রাখবো? কমপ্লিট ওরাল ক্লোজারটা হবে। দেখ, তিনটাই ক্ষেত্রে প্লসিভ, অ্যাফ্রিকেট আর ন্যাজাল তিনটা ক্ষেত্রে কমপ্লিট ওরাল ক্লোজার আছে। কমপ্লিট ওরাল ক্লোজার। যদি শুধুমাত্র কমপ্লিট ওরাল ক্লোজার হয়ে যায়, ভালো করে দেখ, লক্ষ্য কর, যদি শুধুমাত্র কমপ্লিট ওরাল ক্লোজার হয় তাহলে কখন হবে? যদি কমপ্লিট ওরাল ক্লোজ হয়ে যায় তখন লাং ইয়ারটা ন্যাজাল ক্যাভিটি দিয়ে বেরোবে আর ন্যাজাল ফোনিম উৎপন্ন হবে। তাহলে ন্যাজাল তো মুখস্থ করতে হবে না। আই হোপ যে ন্যাজালটা হয়ে গেল কমপ্লিট ওরাল ক্লোজার, কারণ ইউ বললা ওরাল ক্যাভিটিকে ব্লক করেছে। তারপরে অ্যাফ্রিকেটটা কি? অ্যাফ্রিকেটে কমপ্লিট ওরাল ক্লোজার ডেফিনেটলি হবে। অ্যাফ্রিকেটে কমপ্লিট ওরাল ক্লোজার হবেই হবে। এবার হবে স্লো রিলিজ না সাডেন রিলিজ? আফ্রিকার গ্রোথটা কি? স্লো, তাই জন্য এখান থেকে হলো স্লো রিলিজ। ভেরি গুড। এবার প্লসিভটা কি? প্লসিভে কমপ্লিট ওরাল ক্লোজার হবেই হবে, আর যেটা হবে সাডেন রিলিজ হবে। এবার হচ্ছে ফ্রিকেটিভটা কেমনি মনে রাখবি? দেখ, ফ্রিকেটিভটা কখন মনে রাখবি? দেখ, ফ্রির যখন মানুষরা থাকে না, ভাবছে মানুষ ফ্রি বসে আছে, কোনো একটা এক্সামের ফর্ম ফিল আপ চলছে, আর যখন ডেটটা দেখবি যে ধর 19 তারিখে এক্সামের লাস্ট ফর্ম ফিল আপ হবে, বা 19 তারিখে যুবসাথী লাস্ট টাকা দেওয়া হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করবো? যারা ফ্রিতে বসে আছি, কোনো কাজ করবো নাই, তখনই আমরা ফ্রিতে অ্যাক্টিভ হয়ে যাবো। বুঝতে পারছিস? মানে তখনই অ্যাক্টিভ হয়ে যাবো। 19 তারিখ চলে এসেছে, চল ফর্ম ফিল আপ করি। ক্লোজ হতে যাবে, ফর্ম ফিল আপের ডেটটা ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হওয়ার আগে আমরা কি করি? তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করি। তাহলে ফ্রিতে অ্যাক্টিভ কখন হয় মানুষ? যখন ফ্রির মানুষ অ্যাক্টিভ তখনই হবে যখন ওটা প্রায় বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছি? বেকার ভাতা কখন ফ্রিতে অ্যাক্টিভ হবে? যখন ওটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হওয়ার ডেটে থাকলে ক্লোজ অ্যাপ্রক্সিমেশন টেকনিক হবে। বোঝা গেল? আই হোপ যে আমি যথেষ্ট টেকনিক বলে তোদের সব কিছু মনে করাতে পেরেছি। চলো নাও আজকের ক্লাসে সামারি। আজকের ক্লাসে আমরা কি পড়লাম, এটাই হচ্ছে ফাইনাল সামারি। এটা যে শুনে নিবে ওটা আজকের সমস্ত ক্লাস বুঝে যাবে। আমরা কনসোনেন্ট ফোনিমের ডেফিনেশনে আমরা বলেছিলাম কনসোনেন্ট ফোনিম ইজ ইদার ভয়েসড অথবা ভয়েসলেস, দুটোর মধ্যে একটা হবে। কোনো কনসোনেন্ট ফোনিম কখন ভয়েসড কখন ভয়েসলেস হবে এই বিষয়টা ডিপেন্ড করে আমাদের গ্লটিসের উপর আর ভোকাল কর্ডসের উপরে। কারণ কি, যে কোনো ফোনিম উচ্চারণ করবার সময় যদি ভোকাল কর্ডস যদি ভাইব্রেট করে তাহলে সেই ফোনিমটাকে আমরা ভয়েসড ফোনিম বলি। অর্থাৎ আবার আমরা এটাও বলেছিলাম দ্য ডিস্টেন্স বিটুইন টু ভোকাল কর্ড ইজ নোন অ্যাজ গ্লটিস। দুটো ভোকাল কর্ডসের মাঝামাঝি যে দূরত্বটা আছে ওটাকে গ্লটিস বলে। তার মানে গ্লটিস যদি নিয়ার হয় তাহলে ভোকাল কর্ডসগুলো পরস্পরের কাছে অবস্থিত, তার জন্য লাংয়ার ভোকাল কর্ডসের মধ্যে দিয়ে পাস আউট হওয়ার সময় ভোকাল কর্ডসকে ভাইব্রেট করাতে সক্ষম হবে। আবার ভয়েসলেস ফোনিম কি? ভয়েসলেস ফোনিম হচ্ছে যে সমস্ত ফোনিম উচ্চারণ করবার সময় ভোকাল কর্ডসগুলো ভাইব্রেট করে না। কারণটা কি? গ্লটিসটা ফার থাকে, মানে দুটো ভোকাল কর্ডস পরস্পর থেকে দূরে থাকে। ওকে, এটা আমরা বলেছিলাম। তারপরে বলেছিলাম এ কনসোনেন্ট ফোনিম ইজ ওরাল
অথবা ন্যাজাল। ওরাল হবে বা ন্যাজাল হবে। একটা কনসোনেন্ট ফোনিম কখন ওরাল কনসোনেন্ট ফোনিম হবে? যখন ওই কনসোনেন্ট ফোনিমটা উচ্চারণ করবার সময় ইউভোল্লা আমাদের ন্যাজাল ক্যাভিটিটাকে ব্লক করবে, তখন লাং ইয়ার বাধ্য হয়ে ওরাল ক্যাভিটি দিয়ে বেরোবে আর ওরাল কনসোনেন্ট ফোনিম উৎপন্ন করবে। আবার একটা কনসোনেন্ট ফোনিম কখন ন্যাজাল কনসোনেন্ট ফোনিম হবে? যখন ইউভোল্লা আমাদের ওরাল ক্যাভিটিকে ব্লক করবে, তখন লাং এয়ার বাধ্য হয়ে ন্যাজাল ক্যাভিটি দিয়ে রাশ আউট হয়ে আসবে আর ন্যাজাল ফোনিম উৎপন্ন করবে। ওকে, আমাদের শুনে রাখবি ভালো করে, 24টা কনসোনেন্ট ফোনিমসের মধ্যে আমাদের 3টা মাত্র ন্যাজাল কনসোনেন্ট ফোনিমস আছে। 24টা কনসোনেন্ট ফোনিমসের মধ্যে 3টা মাত্র ন্যাজাল কনসোনেন্ট ফোনিমস আছে, আর 3টাই ন্যাজাল কনসোনেন্ট ফোনিমস হচ্ছে ভয়েসড ন্যাজাল কনসোনেন্ট ফোনিম। ওকে, 3টাই ন্যাজাল কনসোনেন্ট ফোনিমস হচ্ছে ভয়েসড ন্যাজাল কনসোনেন্ট ফোনিম, মানে ম, ন আর আইএনজির ওই নটা, ওই 3টাই হচ্ছে আমাদের ন্যাজাল কনসোনেন্ট ফোনিমস, আর 3টাই হচ্ছে ভয়েসড। মানে ডিউরিং দ্য আর্টিকুলেশন অফ দ্য 3 nasal phonemes the vocal cords do vibrate, it means the glottis is near. ওকে, তারপরে আমরা যেটা দেখতে পেলাম যে কোনো কনসোনেন্ট ফোনিম যে কোনো একটা নির্দিষ্ট স্ট্রিকচারের মাধ্যমে উৎপন্ন হবে বা যে কোনো স্ট্রিকচার ফলো করে উৎপন্ন হবে। তো আমরা কয় প্রকার স্ট্রিকচারের কথা বললাম? 4 প্রকার। প্রত্যেকটা প্রকার স্ট্রিকচারের কথা আমরা আগে বলেছি, সামারির জন্য আমরা বলছি। প্রথম প্রকার স্ট্রিকচার যেটা বলেছিলাম ওটা হচ্ছে প্লসিভ। ওকে, প্লসিভের স্ট্রিকচারটা কি? কমপ্লিট ওরাল ক্লোজার অ্যান্ড সাডেন রিলিজ, এই টেকনিকটাকে প্লসিভ বলে। অ্যাফ্রিকেটটা কি? কমপ্লিট ওরাল ক্লোজার অ্যান্ড স্লো রিলিজ। কারণ আমি কি বলেছিলাম যে আফ্রিকার গ্রোথটা স্লো হয়। ওকে, ওখান থেকে মনে রাখবো কমপ্লিট ওরাল ক্লোজার অ্যান্ড স্লো রিলিজ। ন্যাজালটা কি? ন্যাজালটা হচ্ছে কমপ্লিট ওরাল ক্লোজার, কারণ কি ইউভোল্লা আমাদের ওরাল ক্যাভিটিকে কমপ্লিটলি ব্লক করছে। আচ্ছা, ন্যাজাল কনসোনেন্ট ফোনিমে আমি বলছি যে দেয়ার আর 3 ন্যাজাল কনসোনেন্ট ফোনিমস, 3টা ন্যাজাল কনসোনেন্ট ফোনিমস আছে, অ্যান্ড অল ন্যাজাল কনসোনেন্ট ফোনিমস আর ভয়েসড। প্রত্যেকটাই ন্যাজাল কনসোনেন্ট ফোনিম হচ্ছে ভয়েসড। প্রথমটা হচ্ছে ম, দ্বিতীয়টা হচ্ছে ন, আর তারপরটা হচ্ছে আইএনজির ন। ওকে, প্রত্যেকটাই ন্যাজাল কনসোনেন্ট ফোনিম হচ্ছে আমাদের ভয়েসড ন্যাজাল কনসোনেন্ট ফোনিম। তারপরে আমরা বললাম ম্যানার্স অফ আর্টিকুলেশনস, এর উপর ভিত্তি করে কনসোনেন্ট ফোনিমগুলোর কী কী নাম হতে পারে, বা কোন দুটো আর্টিকুলেটারের সাহায্যে কোনো ফোনিম উচ্চারণ হলে তাদের কোনো কি নাম আছে কি নাই, এবং তার মধ্যে কোনটা অ্যাক্টিভ আর্টিকুলেটার কোনটা প্যাসিভ আর্টিকুলেটার। এটাই আগের দিনেরও বিষয় ছিল, তবু আজকে আমরা বলেছিলাম। ব্যাপারটা হচ্ছে যে লোয়ার লিপ আর টাঙের 3টাই পার্ট নিজের জায়গা থেকে উঠানামা করতে পারে, নিজের ইচ্ছা অনুযায়ী উঠানামা করতে পারে, ফ্লেক্সিবল আছে। তাই জন্য লোয়ার লিপ, টিপ অফ দ্য টাং, ফ্রন্ট অফ দ্য টাং আর ব্যাক অফ দ্য টাংকে আমরা অ্যাক্টিভ আর্টিকুলেটারের মধ্যে ফেলবো, বাকি সবগুলো প্যাসিভ আর্টিকুলেটার। কারণ বাকি সবগুলো আর্টিকুলেটার বা স্পিচ অর্গান নিজের জায়গায় ফিক্স আছে, নিজের জায়গা থেকে উঠানামা করতে পারে না। কিন্তু লোয়ার লিপ, টিপ অফ দ্য টাং আর ব্যাক অফ দ্য টাং নিজের জায়গা ছেড়ে উঠানামা করতে পারে। তার জন্য এটা হচ্ছে আমাদের তাদের ফ্লেক্সিবল নেচারের জন্য তাদেরকে আমরা অ্যাক্টিভ আর্টিকুলেটার আর প্যাসিভ আর্টিকুলেটার বলছি। ওকে, প্রথম হচ্ছে আমাদের বাইলেবিয়াল। বাইলেবিয়াল মানে কি বললাম? বাই মানে হচ্ছে আমাদের 2, বাই মানে 2, আর লেবিয়াল মানে হচ্ছে লিপ। তাহলে যে সমস্ত ফোনিম উচ্চারণ করবার সময় দুটোই লিপ কাজে লাগে তাদেরকে বাইলেবিয়াল বলে। আপার লিপ আর লোয়ার লিপ এর সাহায্যে আমরা বাইলেবিয়াল ফোনিম উৎপন্ন করি। তাহলে এখানে কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ? আমি বললাম যে লোয়ার লিপ যেখানে থাকবে ওটা কিন্তু প্যাসিভ আর্টিকুলেটার। ওকে, তারপর লেবিও ডেন্টাল, যেখানে ডেন্টাল দেখবি ওখানে আপার টিথ আসবে। ডেন্টাল মানে কি? টিথ। আর ডেন্টাল যেখানে থাকবে লোয়ার টিথের কোনো ভূমিকা নাই। স্পিচ সাউন্ড উৎপন্ন করার ক্ষেত্রে অ্যাজ অ্যান আর্টিকুলেটার হিসাবে লোয়ার টিথের কোনো ভূমিকা নাই, শুধুমাত্র আপার টিথের ভূমিকা আছে। তো লেবিও মানে লোয়ার লিপ আর আপার টিথ। ওকে, এটা মনে থাকবে। এখানে আপার টিথ হচ্ছে প্যাসিভ আর্টিকুলেটার আর লোয়ার লিপ হচ্ছে অ্যাক্টিভ আর্টিকুলেটার। তারপরে ডেন্টাল হচ্ছে, ডেন্টাল মানে আমি বললাম আপার টিথ থাকবেই, আর একটা হচ্ছে টিপ অফ দ্য টাং। তো তার মধ্যে টিপ যেহেতু টাঙের পার্ট আছে তাই জন্য এটা অ্যাক্টিভ, আর এটা হচ্ছে আপার টিথ হচ্ছে প্যাসিভ আর্টিকুলেটার। অ্যালভিওলারটা কি? টিপ অফ দ্য টাং আর টিথ রিজের সাহায্যে বা অ্যালভিওলার রিজের সাহায্যে যে ফোনিমস উচ্চারণ হবে। ওকে, তার মধ্যে টিপ অফ দ্য টাং অ্যাক্টিভ আর টিথ রিজ হচ্ছে প্যাসিভ আর্টিকুলেটার। প্যালেটো অ্যালভিওলার কি? টিপ অফ দ্য টাং অ্যান্ড প্লেস বিটুইন টিথ রিজ অ্যান্ড হার্ড প্যালেট, এই দুটো আর্টিকুলেটার্সের সাহায্যে যে ফোনিম উচ্চারিত হয় তাকে আমরা প্যালেটো অ্যালভিওলার বলি। ওকে, টিপ অফ দ্য টাং অ্যান্ড প্লেস বিটুইন টিথ রিজ অ্যান্ড হার্ড প্যালেট। দেখ, প্যালেটো অ্যালভিওলার এখানে আছে প্লেস বিটুইন, তো এমনি দিয়েও মনে রাখতে পারিস। টিপ অফ দ্য টাং হবে অ্যাক্টিভ আর প্লেস বিটুইন টিথ রিজ অ্যান্ড হার্ড প্যালেট হবে প্যাসিভ। কারণ প্লেস বিটুইন টিথ রিজ অ্যান্ড হার্ড প্যালেট এই জায়গাটা নিজের ইচ্ছা অনুযায়ী উঠানামা করতে পারে না, এটা নিজের জায়গায় ফিক্স আছে, তাই জন্য এটা প্যাসিভ আর্টিকুলেটার। অন দ্য আদার হ্যান্ড টিপ অফ দ্য টাং নিজের ইচ্ছা অনুযায়ী তার জায়গা ছেড়ে উপরে উঠতে পারে। তারপর হচ্ছে লাস্ট ভেলার হচ্ছে ব্যাক অফ দ্য টাং প্লাস সফট প্যালেট। ওকে, ব্যাক অফ দ্য টাং প্লাস সফট প্যালেট, যেহেতু টাঙের পার্ট আছে ব্যাক অফ দ্য টাং তাই জন্য এটা অ্যাক্টিভ, সফট প্যালেট হচ্ছে আমাদের প্যাসিভ আর্টিকুলেটার্স। ওকে, তারপরে আমরা জানছি লেবিয়াল মানে হচ্ছে লিপ, লেবিয়াল মানে হচ্ছে লিপ, ডেন্টাল মানে হচ্ছে আপার টিথ, আর দেয়ার ইজ নো রোল অফ লোয়ার টিথ। এখানে কিন্তু অ্যাজ অ্যান আর্টিকুলেটার হিসাবে লোয়ার টিথের কোনো ভূমিকা নেই। লেবিয়াল যেখানে দেখবো ওটা মানে লিপ, ডেন্টাল যেখানে দেখবো ওখানে হচ্ছে আপার টিথ হবে। ঠিক আছে, লেবিও ডেন্টালের জন্য বলছি, কারণ দেখ ডেন্টাল মানে আপার টিথ আর একটা হচ্ছে টিপ অফ দ্য টাং, বাট লেবিও ডেন্টালের জন্য এটা বললাম, লেবিও ডেন্টালের জন্য আপার টিথ হবেই হবে। ওকে, ডেন্টাল যেখানে দেখবো ওখানে আপার টিথ হবেই হবে। ঠিক আছে, আর লিবিও ডেন্টাল হলে লোয়ার লিপ তার সাথে শুধু অ্যাড হয়ে যাবে, আর ডেন্টাল হলে আপার টিথ প্লাস টিপ অফ দ্য টাং। ওকে, আর লোয়ার টিথের কিন্তু অ্যাজ অ্যান আর্টিকুলেটার হিসাবে কোনো ভূমিকা নেই। আর টিথ রিজকে আমরা অ্যালভিওলার রিজ বলি, সফট প্যালেটকে ভেলাম বলি, আর ইউভোল্লাকে এন্ড অফ দ্য সফট প্যালেট বলি। ঠিক আছে, তো এত অবধি আমাদের ক্লাস ছিল। এই পিপিটিটা যেটা আছে এটাতেই পুরো ক্লাসের সামারি করে দেওয়া আছে। তো এই পুরো ক্লাসের সামারিটা তোরা ভালো করে পড়ে নিবি, এই পিপিটিটা নোটস নিজের হাতে খাতায় বানিয়ে নিবি, আর
থ্যাংক ইউ। পরবর্তীকালে আমাদের ডোপামিন সিরিজের ডে 4 স্টার্ট হবে, যেখানে আমরা সমস্ত রকম ট্রিক্স আর টিপস বলবো। ওইটা ক্লাস অবশ্যই দেখবি। ওইখান থেকে আমাদের এক্সামে কোশ্চেন আসবে, আর কেমনি কোশ্চেন অ্যাটেম্প করতে হয় 1 মিনিটে, ওটা আমি তোদের শিখিয়ে দেবো। তো এখনকার জন্য টাটা।